বাংলা সাহিত্যের মধ্যযুগ ২ আমরা শুরু করছি। বাংলা সাহিত্যের মধ্যযুগ ১ এর মধ্যে আমরা পুরোটুকু শেষ করতে পারি নাই। তো মধ্যযুগ ২ এর শুরুতে আমরা আলোচনা করব হচ্ছে বৈষ্ণব সাহিত্য নিয়ে। আমরা শ্রীকৃষ্ণ কীর্তন পড়েছি। সেখানে আমরা দেখেছিলাম রাধা কৃষ্ণের কাহিনী নিয়ে বরুচণ্ডী দাস লিখেছেন। তো সেখানে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে তোমার সেখানে তিনি যে বরুচণ্ডী দাস যে কৃষ্ণকে যেভাবে সেখানে দেখিয়েছেন, আমাদের বৈষ্ণব সাহিত্যের আমরা যখন বৈষ্ণব পদাবলী পড়ব, এই রাধাকৃষ্ণ কিন্তু কিছুটা ভিন্ন। হ্যাঁ, সেটা ওই দিন বলেছিলাম। আজকে সেটা আমরা ব্যাখ্যা করব। তার আগে আমরা দেখে নেই যে বৈষ্ণব সাহিত্য আসলে কি। যে বৈষ্ণব ধর্মমত, সেই ধর্মমতকে কেন্দ্র করে যে বৈচিত্র্যধর্মী সাহিত্যের সৃষ্টি হয়েছে, সেটাই হচ্ছে বৈষ্ণব সাহিত্য। মোট কথা হচ্ছে বৈষ্ণব ধর্মমতকে কেন্দ্র করেই এই বৈষ্ণব সাহিত্যের সৃষ্টি। তাহলে বৈষ্ণব সাহিত্যে কি কি আছে বা কয়টা বিভাজন আছে আমরা একটু দেখি। সেটা হচ্ছে বৈষ্ণব ধর্মশাস্ত্র অবলম্বনে রচিত গ্রন্থ। যেহেতু এটা ধর্মশাস্ত্র বিষয়ক, আমাদের খুব একটা দরকার নাই। হ্যাঁ, যেহেতু আমরা সাহিত্য নিয়ে পড়ছি, সাহিত্য বিষয়ক যে টপিকগুলো বা যে তথ্যগুলো, সেগুলোই মূলত হচ্ছে আমাদের পরীক্ষার জন্য দরকার। তারপর আসো, তাহলে এটা তো ১ নম্বর পেলাম। দ্বিতীয় হচ্ছে চৈতন্যদেব, যিনি হচ্ছে তোমার বৈষ্ণব ধর্মের প্রবক্তা। চৈতন্যদেব এবং তার কয়েকজন প্রধান অনুচরের জীবন কাহিনী অবলম্বনে রচিত জীবনী সাহিত্য। এর আগে আমরা কিন্তু কোনো ধরনের জীবনী সাহিত্যের দেখা পাইনি বাংলা সাহিত্যে, তাই না? তাহলে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে চৈতন্যদেবের জীবনী নিয়ে জীবনী সাহিত্য। তাহলে এটা আমাদের জন্য প্রয়োজন। কেন? কারণ এই যে জীবনী সাহিত্য কিন্তু কি সাহিত্যের অংশ। তাহলে এই ২ হচ্ছে দ্বিতীয়টা বৈষ্ণব সাহিত্যের অংশ। তৃতীয় যেটা, সেটা হচ্ছে পদাবলী সাহিত্য বা বৈষ্ণব পদাবলী, যা হচ্ছে তোমার রাধা কৃষ্ণের প্রেমকে উপজীব্য করে যে পদগুলো লেখা হয়েছে, সেগুলোই হচ্ছে বৈষ্ণব পদাবলী। এই বৈষ্ণব পদাবলীর কবি কারা ছিলেন, হ্যাঁ, কারা কারা বিশিষ্ট কবি ছিলেন, গুরুত্বপূর্ণ কবি ছিলেন, তাদের নিয়ে আমরা পড়বো, তাদের পদগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে আমরা কি কি পড়বো? এখানে বৈষ্ণব সাহিত্য থেকে আমরা দুটো বিষয় জানবো, একটা হচ্ছে জীবনী সাহিত্য আর হচ্ছে তোমার বৈষ্ণব পদাবলী। এই দুটো বিষয় সম্পর্কে আমরা মোটামুটি ভালো ধারণা রাখবো আমাদের পরীক্ষার জন্য। এবং আমি গত ক্লাসে যখন প্রশ্নগুলো আলোচনা করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে বৈষ্ণব পদাবলী থেকে বেশ মোটামুটি ভালোই প্রশ্ন থাকে, তাই না? তো আমরা শুরু করে দিচ্ছি। প্রথমেই আমরা চলে আসছি, এই যে আমরা বললাম তোমার বৈষ্ণব ধর্মমত বা বৈষ্ণব ধর্ম, এই বৈষ্ণব ধর্ম আসলে কোত্থেকে আসছে বা এর প্রবক্তা কে? আবার গত ক্লাসে আমরা পড়েছিলাম যে মধ্যযুগকে আমরা তোমার প্রাক চৈতন্য বা চৈতন্য, হ্যাঁ, চৈতন্য যুগ মোট কথা ৩ ভাগ এবং চৈতন্য পরবর্তী যুগে ভাগ করতে পারছি। তো এই যে চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেব কে? হ্যাঁ, শ্রী চৈতন্যদেব, ওনার নাম হচ্ছে, ওনার প্রকৃত নাম হচ্ছে বিশ্বম্ভর। ওনার প্রকৃত নাম কি? তোমার বিশ্বম্ভর। কিন্তু ওনার জন্ম হচ্ছে নিম গাছের নিচে, যার কারণে ওনাকে বলা হয় নিমাই। আবার উনি ছিলেন ফর্সা অনেক বেশি, হ্যাঁ, অর্থাৎ গৌরবর্ণ ছিল, মানে ফর্সা বর্ণের ছিল, গায়ের রং সুন্দর ছিল, যার কারণে সবাই বলতো ওনাকে গৌরাঙ্গ এবং সংক্ষেপে গোরা ডাকতো। তাহলে গৌরাঙ্গ ওনার নাম। তাহলে আমরা ওনার ৩টা নাম পাচ্ছি। বিশ্বম্ভর, যেটা হচ্ছে ওনার পিতৃপ্রদত্ত নাম, প্রকৃত নাম। নিমাই, নিম গাছের নিচে জন্ম, এজন্য। আর আরেকটা হচ্ছে গৌরবর্ণের ছিল, এজন্য হচ্ছে গৌরাঙ্গ। তাহলে আমরা 3টা নাম পেলাম শ্রী চৈতন্যদেব। এই শ্রী চৈতন্যদেব আসলে কে? তিনি হচ্ছেন মূলত আমাদের বৈষ্ণব ধর্মের প্রবক্তা। এবং যখন আমরা দেখতে পাচ্ছি ওনার জন্ম হচ্ছে কত, 1486। ওনার জন্ম কত, 1486 সালে জন্ম হচ্ছে তোমার নবদ্বীপে জন্মগ্রহণ করেন, নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপে। ওনার বাবা মূলত হচ্ছে তোমার সিলেটের অধিবাসী ছিলেন, যার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র। এবং তিনি পরবর্তীতে সিলেট থেকে নবদ্বীপে চলে যান এবং সেখানে তিনি শচী দেবীকে বিয়ে করেন। তখন হচ্ছে এই বিশ্বম্ভরের জন্ম হয়। বিশ্বম্ভরের অবশ্য বড় ভাইও ছিল, বিশ্বরূপ, হ্যাঁ, তিনি হচ্ছেন বড় ভাই। এরপর হচ্ছে বিশ্বম্ভর, মানে আমাদের এই নিমাই। তো এখানে একটা জিনিস খেয়াল করে, যে 1486 সাল, আমরা এখানে দেখতে পাই 1204 সালে কি হয়, তোমার সেনদের পতন হয়, তোমার কি হয়, মুসলিম শাসনের সূচনা হয় বা তুর্কিরা চলে আসে। হ্যাঁ, তাহলে মুসলিম শাসনের সূচনা। এই মুসলিম শাসনের
যখন সূচনা হয় বা মুসলমানদের যখন আগমন ঘটে, আস্তে আস্তে হিন্দু সমাজে ভাঙন ধরে এবং সেনদের সময় যে ব্রাহ্মণ্যবাদের যে অত্যাচার, সেই সময় অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিম্নবিত্ত হিন্দু যারা ছিল তারাও আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। এই যে চৈতন্যদেব সেই সময়ের যে সামাজিক অবস্থা বা সবকিছু মিলে এই চৈতন্যদেব সেই ভাঙন রোধ করার জন্য প্রেম ধর্মের প্রচার করেন এবং বৈষ্ণব ধর্মকে বলা হয়ে থাকে প্রেম ধর্ম, এবং এই অস্পৃশ্যতার অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার চেষ্টা করেন। হ্যাঁ, মানুষে মানুষে ভেদাভেদ দূর করার চেষ্টা করেন এবং তার কাছে হচ্ছে মানুষই শ্রেষ্ঠ। এখানে এখানে আসলে মানে এই যে নিম্নবিত্ত হিন্দু বা এই ধরনের কিছু না, মানুষই হচ্ছে শ্রেষ্ঠ। তো এই বৈষ্ণব ধর্মের ছায়াতলে তিনি একটা অখণ্ড ভাতৃ সমাজ প্রতিষ্ঠায় সচেষ্ট হন এবং তার প্রচারিত যে প্রেম ধর্ম, প্রেম কথা বাঙালির জীবনে একটা নতুন চেতনা আনে। হ্যাঁ, এই চেতনার কারণে আমরা ওনাকে কি বলছি? শ্রী চৈতন্য। কেন? কারণ তিনি কিসের আনয়ন করেন? একটা নতুন চেতনা আনেন মানুষের মধ্যে, একটা প্রেমের চেতনা। হ্যাঁ, প্রেম জাগান মানুষের মধ্যে। এবং যার কারণে আমরা বলতে পারি যে বাঙালি হিন্দু যারা 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 তোমার এক আচার সর্বস্ব দেবদেবী নির্ভর সমাজ জীবন ছিল, সমাজ জীবনের মধ্যে তার মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়। তাদের মধ্যে কি নিয়ে আসে? একটা প্রেম ধর্মের তিনি প্রচার করেন, প্রেম ধর্মের প্রতিষ্ঠা করেন, যার কারণে বৈষ্ণব ধর্মকে বলা হয় কি? প্রেম ধর্ম। ঠিক আছে, তাহলে এতটুকু হচ্ছে আমরা কার সম্পর্কে জানলাম? এই শ্রী চৈতন্যদেব সম্পর্কে জানলাম। এখন মজার বিষয় হচ্ছে শ্রী চৈতন্যদেব কিন্তু একটা লাইনও লিখেন নাই। তিনি ঠিক আছে, তিনি হচ্ছেন তোমার বৈষ্ণব ধর্মের প্রবক্তা। তো তিনি এক লাইনও লিখেন নাই, কিন্তু তার নামে হচ্ছে একটা যুগের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, কিন্তু তার যারা অনুসারী তারা কিন্তু লিখেছেন, তারা জীবনী সাহিত্য লিখেছেন, বৈষ্ণব পদাবলী লিখেছেন। বুঝতে পেরেছো আশা করি বিষয়টা? তাহলে এতটুকু হচ্ছে শ্রী চৈতন্যদেব সম্পর্কে জানা আমাদের জন্য যথেষ্ট, যতটুকু পরীক্ষায় আসতে পারে এতটুকু। আর যারা বিশদভাবে পড়তে চাও সেটা ভিন্ন বিষয়। এরপর আসো, এতটুকু আমরা জানলাম। তো এখন আমরা আসি জীবনী সাহিত্য। জীবনী সাহিত্য কি? যখন তুমি কোন একটা মানুষের জীবনকে, কোন একটা মহৎ মানুষের জীবনকে কেন্দ্র করে যখন তুমি সাহিত্য নির্মাণ করবা, সেটাকে আমরা বলবো হচ্ছে জীবনী সাহিত্য। এই ১৬শ শতাব্দীতে বাংলা সাহিত্যে জীবনী সাহিত্য নামের একটা নতুন সাহিত্য ধারার সূচনা হয়, এবং এই সূচনাটা কাকে নিয়ে ঘটে? ওই যে শ্রী চৈতন্যদেবকে নিয়ে। ওনার যে অনুসারী, হ্যাঁ, ওনার যে শিষ্য, তারা হচ্ছে ওনার জীবনী লেখা শুরু করেন। তাহলে বৈষ্ণব আন্দোলনের প্রবক্তা শ্রী চৈতন্যদেব এবং তার কয়েকজন ভাব শিষ্যের জীবন কাহিনী নিয়ে এই জীবনী সাহিত্যের সৃষ্টি। এই জীবনী সাহিত্য সম্পর্কে আমরা জানব। জীবনী সাহিত্য, বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্য রচিত হয় কাকে নিয়ে? এটা বারবার বলছি, শ্রী চৈতন্যকে নিয়ে। এখন আসো, চৈতন্যদেবের জীবনী সাহিত্য করচা নামে অভিহিত। যদি বলা হয় করচা কি, মূলত হচ্ছে করচা মানে হচ্ছে ডায়েরি বা দিনলিপি, ডায়েরি বা দিনলিপি। কিন্তু বাংলা সাহিত্যে এই চৈতন্যদেবের জীবনীকে বলা হয় তোমার কি? করচা। ক্লিয়ার? তাহলে বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হচ্ছে করচা। এবং মধ্যযুগে বাংলা সাহিত্যে তার প্রভাব অপরিসীম। হ্যাঁ, অনেকের মতে মানে তিনি এক মহান ব্যক্তি বলা যায়, ডক্টর শহীদুল্লাহ বলা, আরো অনেকে যারা আছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা একটি পংক্তিও লিখেন নাই তিনি, একটা লাইনও লিখেন নাই, কিন্তু ওনার নামে একটা যুগের সৃষ্টি হয়েছে। এই প্রশ্নটা অনেক সময় আসে যে বাংলা একটি পংক্তি না লিখলেও কার নামে একটি যুগের সৃষ্টি হয়েছে? তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব। তাহলে আমরা ওনার সম্পর্কে জানবো। এখন আসো, ওনার সম্পর্কে প্রথমে আমরা দেখি, সেটা হচ্ছে মুরারি গুপ্ত। জীবনী সাহিত্য নিয়ে আমরা যদি একটু দেখি, খেয়াল করো তাহলে সবাই। প্রথমে আসো ওনার একটা ফ্রেন্ড, হ্যাঁ, একদম মানে খুব ঘনিষ্ঠ একজন মানুষ, তিনি হচ্ছেন, নাম হচ্ছেন মুরারি গুপ্ত, যিনি চৈতন্যদেবের সতীর্থ ছিলেন। তাহলে মুরারি গুপ্ত নিশ্চয়ই তাকে নিয়ে খুব ভালো জানবেন, রাইট? তাহলে মুরারি গুপ্ত নিয়ে আমরা প্রথমে দেখি। মুরারি গুপ্ত, সে যেহেতু সতীর্থ ছিল, বন্ধু ছিল, তাহলে সে সবচেয়ে বেশি ভালো জানার কথা। এই মুরারি গুপ্ত হচ্ছে প্রথম চৈতন্যদেবকে নিয়ে জীবনী গ্রন্থ লিখে। সেই জীবনী গ্রন্থ লিখে কোন ভাষায়? মুরারি গুপ্ত লিখে সংস্কৃত ভাষায়। তাহলে আমরা যদি বলি যে প্রথম জীবনী সাহিত্যের সূচনা কাকে দিয়ে, তাহলে মানে কে লিখেছেন প্রথম? অবশ্যই মুরারি গুপ্ত। তবে কোন ভাষায় লিখেছেন? তিনি কিন্তু বাংলা ভাষায় লিখেননি, তিনি লিখেছেন হচ্ছে তোমার সংস্কৃত ভাষায়। তাহলে সেই জীবনী গ্রন্থের নাম কি? প্রথমে আসো, ওনার কি নাম? উনি যেহেতু কৃষ্ণ ভক্ত, তাহলে কি? শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম।
শ্রী শ্রী কৃষ্ণ, আচ্ছা আমি লিখি শ্রী শ্রী কৃষ্ণ, আচ্ছা কৃষ্ণ, আচ্ছা তাহলে তারপর কি চৈতন্য, চৈতন্য, চৈতন্য চরিত কেমন অমৃতের মতো, কেমন অমৃত, তাহলে চৈতন্য চরিতামৃতম, এটা কার, এটা হচ্ছে মুরারি গুপ্তের। কোন ভাষায় লিখেছেন, সংস্কৃত ভাষায় লিখেছেন, তাহলে আমরা সংস্কৃত ভাষায় পেলাম। এখন আসো এরপর কে লিখেছেন, এরপর হচ্ছে বাংলা ভাষায় লিখেছেন হচ্ছে বৃন্দাবন দাস, কি নাম, বৃন্দাবন দাস। তাহলে দেখো তো জীবনী সাহিত্যের মধ্যে আমরা প্রথম শ্রী চৈতন্যের জীবনী বাংলা ভাষায় যদি লিখেছেন কে প্রথম, তাহলে তার নাম কি বাংলা, তাহলে মনে রাখবা বৃন্দাবন দাস, ঠিক আছে। তাহলে বৃন্দাবন দাস যেটা লিখেছেন সেটার নাম কি চৈতন্য ভাগবত, চৈতন্য, চৈতন্য অবশ্যই থাকবে, হ্যাঁ চৈতন্য, এটা হচ্ছে চৈতন্য চরিতামৃতম, মানে চৈতন্য কি, চৈতন্য চরিত কেমন অমৃত, হ্যাঁ তাহলে অমৃত সম, হ্যাঁ ওকে। তাহলে দেখো তো চৈতন্য ভাগবত, ওকে এটা আমরা মনে রাখলাম বৃন্দাবন দাস, তবে কি কোন ভাষায়, বাংলায়। আচ্ছা তাহলে সংস্কৃত পেলাম, বাংলায় পেলাম, এখন শ্রেষ্ঠ একজনকে খুঁজে বের করতে হবে। কেন, আমরা সবসময় দেখছো আমরা যখন মঙ্গল কাব্য পড়ি যে আদিকে আবার শ্রেষ্ঠকে, তাহলে এর মধ্যে আরেকজনকে আমরা খুঁজে বের করব যিনি হচ্ছেন শ্রেষ্ঠ। তিনি কেন, তিনি হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ, কি নাম, কৃষ্ণদাস কবিরাজ, কৃষ্ণদাস কবিরাজ, ওকে। তাহলে কৃষ্ণদাস কবিরাজ কি নামে লিখেছেন, ওই যে দেখো চৈতন্য চরিতামৃতম লিখেছিলেন না কে, মুরারি গুপ্ত, এটা লিখেছে এই চৈতন্য চরিতামৃত, ওকে। এখন আসো তাহলে আমরা কয়টা পেলাম, মুরারি গুপ্ত পেয়েছি সংস্কৃত ভাষায়, বৃন্দাবন দাস হচ্ছে প্রথম বাংলা ভাষায় লিখেছে, আর শ্রেষ্ঠকে, শ্রেষ্ঠ হচ্ছে তোমার কৃষ্ণদাস কবিরাজ, উনি হচ্ছে শ্রেষ্ঠ। আর কি কেউ লিখেন না, আরো অনেকেই লিখেছেন, যেমন আরেকজন আছে লোচন দাস, তিনি লিখেছেন হচ্ছে চৈতন্য মঙ্গল, এটা মনে রাখবা কেমন, যে ল আছে, হ্যাঁ ওনার নাম হচ্ছে কি লোচন দাস, লোচন দাস, আমি এভাবে মনে রাখতাম। তো ওনার হচ্ছে কি চৈতন্য মঙ্গল। এখন আমার লেখা তো আসলে সুন্দর নাই, তাহলে আমি কি করব, একটা চার্ট করে তোমাদের জন্য সহজ করে দিব, এই যে। তাহলে এখানে খেয়াল করো, মুরারি গুপ্ত কোন ভাষায় লিখেছেন, সংস্কৃত ভাষায়, কখন লিখেছেন, একদম প্রথম লিখেছেন, তাহলে তিনি জীবনী সাহিত্যের কি আদি কবি, জীবনী সাহিত্যের আদি কবি। তিনি কে ছিলেন, শ্রী চৈতন্যের সহপাঠী ছিলেন, এবং সহপাঠী যেহেতু ছিলেন তাহলে তার তথ্যগুলো বেশ গ্রহণযোগ্য বলা যায়, তাই না। তাহলে ওনার কি নাম, ওনার যে সাহিত্য শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম, শেষ। বৃন্দাবন দাস প্রথম কোন ভাষায় লিখেছেন, বাংলা ভাষায়, কি নাম, শ্রী চৈতন্য ভাগবত, শেষ। কৃষ্ণদাস কবিরাজ উনি হচ্ছেন শ্রেষ্ঠ কবি, কি নাম, এই যে শ্রী চৈতন্য চরিতামৃতম, এই যে এখান থেকে আমরা লিখেছি। লোচন দাস একটু আগে বললাম চৈতন্য মঙ্গল, আর গোবিন্দ দাস আছে, ওনারটা হচ্ছে গোবিন্দ দাসের করচা, করচা মানে কি, করচা হচ্ছে তোমার শ্রী চৈতন্যের জীবনী, এই তো। তাহলে এই চারটা হচ্ছে টিএম, টিএম মানে কি ঠাড়া মুখস্থ, ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে জীবনী সাহিত্য নিয়ে। মুরারি গুপ্ত আদিকবি সংস্কৃত ভাষায়, বৃন্দাবন দাস বাংলা ভাষায়, কৃষ্ণদাস কবিরের শ্রেষ্ঠ কবি, শেষ। চলে আসছি কোথায়, তাহলে আমাদের দেখো জীবনী সাহিত্য নিয়ে মাত্র একটা চার্টে আমাদের পড়া শেষ, হ্যাঁ তিনজনের তিনটা কাব্যের না, তোমার যে জীবনী সাহিত্য যেগুলো লিখেছেন, জীবনী যেগুলো লিখেছেন এগুলো একটু ভালো করে জেনে রাখবা। তাহলে চলে আসছি বৈষ্ণব পদাবলী। আচ্ছা পদাবলী মানে কি, পদাবলী মানে হচ্ছে তোমার রাধা কৃষ্ণ বিষয়ক পদ, মানে রাধা কৃষ্ণ যদি থাকে সেটাকে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে তোমার পদাবলীর অন্তর্গত, রাধা কৃষ্ণ বিষয়ক যে কবিতা কাব্য, হ্যাঁ বা যে পদ, যেমন তোমার রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু লিখেছেন। তাহলে লক্ষণ সেনের, এটা প্রথম আমরা এই শব্দটা আসলে কোথায় পেয়েছি, পদাবলী শব্দটা, আমরা গতকাল ক্লাসে পড়েছিলাম লক্ষণ সেনের সভাকবির কথা পড়েছিলাম, মনে আছে, যে জয়দেব বলেছিলাম, এই জয়দেবের যে গীত গোবিন্দ বা গীত গোবিন্দম কাব্য, সেখানে প্রথম তিনি এই পদাবলী শব্দটা ব্যবহার করেছেন, কে, জয়দেব তার গীত গোবিন্দ কাব্যে। এখন আসো, এই পদ বলতে আগে কি দুই ছত্রের গান বা গানের দুই ছত্র বুঝাতো, দুই লাইন বুঝাতো, ওই যে আমরা কিন্তু চর্যা পদও কিন্তু কি পদ পড়েছি, তাই না। তো পরবর্তী সময়ে পদ বা পদাবলী বলতে বৈষ্ণব কবিতাকে বুঝায়, বৌদ্ধ বা বৈষ্ণব ধর্মের গুরু তত্ত্ব বিষয়ক সৃষ্ট পদ বা পদাবলী হচ্ছে বৈষ্ণব পদাবলী, এবং বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন বলো, উপজীব্য বলো, প্রধান বিষয় বলো, সেটা হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম লীলা, অর্থাৎ রাধা কৃষ্ণের প্রেম লীলাটাই হচ্ছে এই বৈষ্ণব পদাবলীর
মূল বিষয়। এখানে হচ্ছে তোমার বৈষ্ণবেরা ভগবান এবং ভক্তের যে সম্পর্ক, সেই সম্পর্কের স্বরূপ নির্ণয়ের উদ্দেশ্যে তোমার কৃষ্ণকে বলছে যে পরমাত্মা বা ভগবান, আর রাধা এখানে হচ্ছে জীবাত্মা বা সৃষ্টির রূপক। স্রষ্টার প্রতি সৃষ্টির যে প্রেম, স্রষ্টার প্রতি সৃষ্টির যে প্রেম, এটা হচ্ছে তোমার রূপকের মাধ্যমে, রাধা কৃষ্ণের প্রেমের মাধ্যমে এই বৈষ্ণব পদাবলীর মধ্যে সেটা প্রকাশ পায়। তাহলে বৈষ্ণব পদাবলীতে আমরা দেখব রাধা কৃষ্ণের প্রেম, তবে এটা কি আসলে স্রষ্টার প্রতি সৃষ্টির প্রেম, সেটা রাধা কৃষ্ণের প্রেমের আদলে আমরা সেটা উপলব্ধি করব, সেটা আমরা দেখব। এখানে স্রষ্টা হচ্ছে কে, তোমার বা পরমাত্মা বা ভগবান যেটাই বলো, সে হচ্ছে কৃষ্ণ, আর রাধা হচ্ছে সৃষ্টি বা জীবাত্মা। আচ্ছা, তাহলে পদাবলীর বিষয়বস্তু, রাধা কৃষ্ণের প্রেম লীলাই হচ্ছে বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু। দেখো আমরা কি, আমরা কেমন, আমরা হচ্ছে সৃষ্টি বা জীবাত্মা, তাই না? আমাদের যে মানে এটা এক এক ধরনের সৃষ্টি বা তার কাছে স্রষ্টা, তুমি সেটা যেই ধর্ম নিয়ে বলো না কেন, হ্যাঁ, স্রষ্টার সাথে সৃষ্টির মিলনের কিন্তু কি একটা আকুলতা কাজ করে, তাই না? যেমন আমার মনে আছে করোনার সময় সবার মানে জীবনযাত্রা কেমন ছিল, একটা বিপর্যস্ত ছিল, খুব কঠিন ছিল, হ্যাঁ, কেউ অসুস্থ ছিল, কারো ক্যারিয়ার নিয়ে সমস্যা ছিল, কারো ঝামেলা ছিল। তো একদিন মানে আমার এত মানে তখন বিভিন্ন বিশেষ করে জব নিয়ে এটা সেটা নিয়ে অনেক সময় অনেক মানুষের অনেক মানে কঠিন সময় আসে না, এরকম একটা কঠিন সময়ে দেখা গেল মানে খুব খারাপ লাগতেছে। তো দেখা গেল একদম ভোর রাতে উঠে মানে আমি নামাজ পড়তেছিলাম, ভোর রাতে হঠাৎ করে উঠে, মানে এত খারাপ লাগতেছিল। তো সেই সময় দেখা গেল আমি মানে দেখা গেল একটা একেবারে সেজদায় চলে গিয়ে একদম স্রষ্টার কাছে মানে আকুল আবেদন করতেছি, হ্যাঁ, আমার যে মানে যে কষ্ট বলো বা দুঃখ বলো, অথবা কষ্ট দুঃখ ছাড়াও আমরা অনেক সময় কি একদম সৃষ্টিকর্তার সাথে লীন হয়ে যেতে চাই না? এই যে স্রষ্টার সাথে এই যে সৃষ্টির মানে আমি এখানে কি সৃষ্টি আর স্রষ্টা, এই স্রষ্টার সাথে সৃষ্টির যে মানে মিলনের যে আকুলতা, এটাই হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের মাধ্যমে এই পদাবলিতে আমরা দেখতে পাই। ঠিক আছে, এতটুকু। তো গতকাল তোমরা অনেকে ক্লাসে প্রশ্ন করেছিলেন পরমাত্মা বা জীবাত্মা, এই পরমাত্মা মানে যিনি পরম, এখানে স্রষ্টা, হ্যাঁ, এখানে কৃষ্ণের মাধ্যমে সেটা হচ্ছে বোঝানো হচ্ছে, আর রাধা হচ্ছে এখানে তোমার জীবাত্মা বা সৃষ্টি। তো এই কারণেই ওদিন আমি বলেছিলাম যে তোমার শ্রীকৃষ্ণ কীর্তনে যে কৃষ্ণকে আমরা দেখি, সেখানে কিন্তু আমরা এরকম তোমার জীবাত্মা পরমাত্মা হিসেবে দেখি না, কিন্তু পদাবলীর যে তোমার রাধা কৃষ্ণ, এই রাধা কৃষ্ণের সাথে তোমার শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা কৃষ্ণের ব্যাপক পার্থক্য। এটা তোমরা পড়লেও বুঝতে পারবা, তাই না? ও সেখানে রাধা কৃষ্ণকে মনে হয় যে একদম রক্ত মাংস করা রাধা কৃষ্ণ, তা যারা কামনা বাসনার ঊর্ধ্বে উঠতে পারে নাই। তো দেখো এই বৈষ্ণব সাধকদের ভাষায় রাধা হচ্ছে সৃষ্টি বা জীবাত্মা, এটা আসতে পারে, কৃষ্ণ হচ্ছে স্রষ্টা বা পরমাত্মা। এবং বলা হয়ে থাকে এই যে মধ্যযুগে আমরা যত কাব্য পড়বো, বলা হয়ে থাকে যে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল হচ্ছে কি, বৈষ্ণব পদাবলী। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল হচ্ছে বৈষ্ণব পদাবলী, এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ, আসতে পারে। আচ্ছা, তারপর আসো, তাহলে পদাবলীর বিষয় কি? বিষয় হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম লীলা। এখানে রাধা হচ্ছে সৃষ্টি বা জীবাত্মা, আর কৃষ্ণকে তোমার স্রষ্টা বা পরমাত্মা, এতটুকু, এটাই হচ্ছে বিষয়বস্তু। এখন আসো, এই বৈষ্ণব পদাবলী হচ্ছে বৈষ্ণব সমাজে যারা বৈষ্ণব তাদের হচ্ছে মহাজন পদাবলী নামে হচ্ছে পরিচিত, এবং বৈষ্ণব পদকর্তা যারা তারা হচ্ছে মহাজন নামে পরিচিত। ঠিক আছে, তার মানে হচ্ছে বৈষ্ণব পদ যারা লিখেন তাদেরকে বলে মহাজন, আর এই পদগুলোকে বলে হচ্ছে মহাজন পদাবলী। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, বৈষ্ণব মতে স্রষ্টা সৃষ্টির মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান, এটা অলরেডি আমরা অনেকবার বলেছি। সেটাই হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম লীলার রূপকের মাধ্যমে উপলব্ধি করেছেন, আর এতে হচ্ছে বৈষ্ণব ধর্মের প্রতিফলন ঘটেছে। এখন আসো আমরা কি পড়বো, আমরা তো বুঝলাম যে আসলে এখানে পদাবলীর বিষয়বস্তু কি। তো এই পদাবলী সাহিত্যের সূচনা ও পদকর্তা, তো আমরা একটু খেয়াল করি। বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা হয় 14দশ শতকে, কিন্তু বিকাশ হচ্ছে আরো পরে 16 শতকে বা 18 শতক পর্যন্ত রচিত হয়। এবং শুধুমাত্র যে যারা শ্রীকৃষ্ণের অনুসারী ছিলেন তারাই যে বৈষ্ণব পদাবলী রচনা করেছেন এমন নয়, অনেক মুসলমান লেখকও বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। এবং ডক্টর দীনেশচন্দ্রর মতে, তিনি বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে, এটা কিন্তু নামটা মনে রাখবা, হ্যাঁ, বঙ্গভাষা ও সাহিত্য, এটা হচ্ছে দীনেশচন্দ্র সেনের বই, মাঝে মধ্যে তোমার লেখকের নাম আসে। 164 জন বৈষ্ণব পদকর্তার নাম উল্লেখ করেছেন কে, ডক্টর দীনেশচন্দ্র সেন। কতজনের কথা বলেছেন? 164 জন। এরা যে শুধু কৃষ্ণের ভক্ত তা না, এখানে অনেক মুসলিম সাহিত্যিকও আছে, ঠিক আছে, মুসলমান লেখকও আছেন। তো পদাবলীর মূলত আমরা বৈষ্ণব পদাবলীর 4 জন লেখক সম্পর্কে, 4 জন কবি সম্পর্কে আমরা হচ্ছে জানবো খুব ভালোভাবে।
সেটা একটু আমরা দেখি। তারা কারা? বিদ্যাপতি, তোমরা নাম শুনেছ অনেক, চণ্ডীদাস, গোবিন্দ দাস, তারপর হচ্ছে জ্ঞানদাস। আচ্ছা, এখানে আসো, প্রথমে আমি বলেছিলাম যে পদাবলী শব্দটা আমরা প্রথম কোথায় পেয়েছিলাম? জয়দেবের গীত গোবিন্দম কাব্যে। এখন তাহলে এই ক্ষেত্রে আমরা কবি জয়দেবকে যদি প্রশ্ন আসে, যদি জয়দেব অপশনে থাকে, তাহলে আমরা জয়দেবের কথাই বলবো, যে বাংলা ভাষা বৈষ্ণব পদাবলীর সূচনা হচ্ছে জয়দেবের গীতগোবিন্দের পদাবলী থেকে ধারণা করা হয়। তো কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা মনে করা হয়, বৈষ্ণব পদাবলীর। আর কবি জয়দেব ছিলেন হচ্ছে রাজা লক্ষণ সেনের সভাকবি, অলরেডি বলেছি। আর এই গীতগোবিন্দম তিনি রচনা করেছিলেন হচ্ছে সংস্কৃত ভাষায়। কিসে? সংস্কৃত ভাষায়। এখন আসো, আমরা জানলাম কার সম্পর্কে? জয়দেবের সম্পর্কে। তাহলে জয়দেবের কাব্য হচ্ছে গীত গোবিন্দম, এটা রচনা করেছেন কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। এবং আমরা কিন্তু এখানেই প্রথম মানে বৈষ্ণব পদাবলী মধ্যে প্রথম পদাবলী শব্দটা পাচ্ছি, এবং এখানে রাধাকৃষ্ণের বিষয়বস্তু যেহেতু আছে, এটাকে আমরা ধরে নিচ্ছি যে বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা হিসেবে ওনাকে ধরে নিচ্ছি। এরপর আসো বিদ্যাপতি। বিদ্যাপতির একটা বিখ্যাত বিরহ বিষয়ক পদ, হে সখী হামারি দুঃখে নাহি ওর, এ ভরা বাদর মহাভাদর শূন্য বন্দির মোর। এ সখী, আমার দুঃখের কোনো কি নাই, কোনো শেষ নাই। তাহলে এই ভরা বাদর, মাহবাদর মানে ভাদ্র মাস, শূন্য মন্দির মোর। এখানে একটা জিনিস খেয়াল করো, পুরোপুরি বাংলা ভাষাও মনে হচ্ছে না, আবার বাংলা ভাষা মনেও হচ্ছে, তাই না? তাহলে দুই একটা শব্দ হচ্ছে এদিক সেদিক মনে হচ্ছে, বাংলা ভাষার মনে হলো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি। তো তিনি তো আসলে বাংলা ভালোভাবে জানার কথা না। তো তিনি যেটা করলেন, এই মিথিলার কবি কি করলেন? বাংলা এবং মৈথিলি সমন্বয়ে একটা নতুন ভাষা সৃষ্টি করলেন, যেটাকে বলা হয় ব্রজবুলি ভাষা। তো এই মিথিলার কবি বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা। তাহলে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছে মূলত বিদ্যাপতি। আর যদি দেখো, বিদ্যাপতির সাথে অপশনে জয়দেবও আছে। কার কথা? জয়দেবের কথাও আছে। তাহলে আমরা এই উল্লেখ করব যে জয়দেব, মনে থাকবে। আর যদি জয়দেব না থাকে, তাহলে আমরা কার কথা বলবো? বিদ্যাপতির কথা বলবো, মনে থাকবে? ওকে। এবং তিনি হচ্ছেন প্রথম অবাঙ্গালী কবি। তাহলে মিথিলার কবি যেহেতু, তাহলে অবশ্যই অবাঙ্গালী কবি। বিদ্যাপতির উপাধি হচ্ছে কবি কণ্ঠহার। কি নাম? এটা হচ্ছে রাজা শিব সিংহ এই উপাধিটা দিয়েছেন। ওনার নাম হচ্ছে কবি, উপাধি হচ্ছে কবি কণ্ঠহার, একটু মনে রাখবা। ওনাকে মৈথিল কোকিল এবং অভিনব জয়দেব বলা হয়। অভিনব জয়দেব কেন? ওই যে আগের জয়দেব যিনি গীতে গোবিন্দ কাব্যের রচয়িতা, হ্যাঁ, এজন্য হচ্ছে অভিনব, নতুন। হ্যাঁ, নতুন জয়দেব কে? বিদ্যাপতি। আচ্ছা, আর তাকে মৈথিল কোকিল, যেহেতু মিথিলার কবি, হ্যাঁ, সেখান থেকে হচ্ছে মৈথিল কোকিল বলা হয়। তাহলে বিদ্যাপতি পদ রচনা করেছেন কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। এই যে একটু আগে আমরা ওনার যে পদগুলো দেখলাম, তো সেখানে আমি বলছিলাম যে মানে বাংলা ভাষার সাথে একটা মিশ্রণ মনে হচ্ছে, তাই না? যে পুরোপুরি বাংলা মনে হচ্ছে না। কারণ হচ্ছে তিনি পদ রচনা করেছেন হচ্ছে ব্রজবুলি ভাষায়। এবং রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির কাব্যকে বলেছেন রাজকণ্ঠের মণিমালা। আচ্ছা, এই শব্দটা আমরা গতকালও দেখেছিলাম, তাই না? কারণ হচ্ছে তিনি ভারতচন্দ্রকে বলেছেন, মানে দুটোই সত্য। ঠিক আছে? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির কাব্যকে বলেছেন রাজকণ্ঠের মণিমালা, এবং তিনি হচ্ছেন প্রথম অবাঙ্গালী কবি, এবং তার উপাধি হচ্ছে কবি কণ্ঠহার, যেটা রাজা শিব সিংহ দিয়েছেন। এবং ব্রজবুলি ভাষা কি? ব্রজবুলি হচ্ছে একটা কৃত্রিম ভাষা। এই ভাষায় কখনো কেউ কথা বলেনি, কখনো কেউ কথা বলেনি। তবে প্রচুর কি লেখা হয়েছে? বৈষ্ণব পদাবলী মানে কবিতা লেখা হয়েছে। কারণ হচ্ছে এটা হচ্ছে মৈথিলি এবং বাংলার মিশ্রণে একটা সাহিত্যিক ভাষা, খুবই মধুর সাহিত্যিক ভাষা, যে একটু আগে আমরা পড়লাম। তো এই ব্রজবুলি কখনো হচ্ছে মুখের ভাষা ছিল না, এটা হচ্ছে কবি ভাষা। এটা সাহিত্য কর্ম ব্যতীত আর কোথাও কখনো এর ব্যবহার নেই। এবং মৈথিলি ও বাংলা সংস্করণ অনেক সময় আসে যে ব্রজবুলি ভাষা কোন ভাষার সংমিশ্রণ। তাহলে তুমি মনে রাখবা কি? মনে রাখবো হচ্ছে মিথিলার ভাষা। তাহলে বিদ্যাপতি কোথাকার ছিল? মিথিলার কবি ছিল। তিনি যেহেতু প্রথম লেখা শুরু করেন, তাহলে মিথিলার কবি যেহেতু ছিল, তাহলে এখানে কি থাকবে? মৈথিলি ভাষা থাকবে। তারপর মৈথিলি ভাষার সাথে তিনি কি করলেন? তিনি পুরোপুরি মৈথিলি ভাষা লিখলেন না। তিনি কি করলেন? যে শব্দগুলো তিনি মোটামুটি বাংলা জানতেন, সেগুলোর সাথে মিক্স করে দিলেন বাংলা। তাহলে মৈথিলি যোগ কি বাংলা, মৈথিলি আর বাংলা মিলেই হয়ে গেল কি? ব্রজবুলি। অনেকে মনে করেন যে ব্রজ ধামের বুলি বা ব্রজের বুলি, এরকম কিছু নাই। এগুলো হচ্ছে কেউ কখনো কথা বলে নাই, এটা হচ্ছে ব্রজবুলি হিসেবে পরিচিত, সাহিত্যকর্ম ছাড়া কখনো ব্যবহৃত হয়নি। তাহলে আমরা মনে রাখলাম ব্রজবুলি ভাষায় প্রথম কে পদাবলী রচনা করেছে? বৈষ্ণব পদাবলী বিদ্যাপতি। ওকে, তাহলে কি আমরা বাংলা ভাষায় এখনো পেয়েছি? না,
গীতগোবিন্দম জয়দেব লিখেছিল সংস্কৃত ভাষায়। বিদ্যাপতি তোমার পদাবলী লিখলো কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। আমরা এখনো বাংলা ভাষায় পাইনি, তাহলে বাংলা ভাষায় তো খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখানে বিদ্যাপতির কিছু পদ দেয়া আছে, জাস্ট একটু চোখ বুলে রাখবা। হ্যাঁ, অনেক সময় আসতেও পারে যদি একটু কঠিন করে, একটু চোখ বুলে রাখবা জাস্ট। হ্যাঁ, তো চণ্ডীদাস, এই প্রথম আমরা চণ্ডীদাসকে পেয়ে গেলাম, যিনি হচ্ছে বাংলা ভাষায় রচনা করেছেন। তাহলে যদি বলা হয় যে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাকে, চণ্ডীদাস। আর যদি বাংলা ভাষায় উল্লেখ না করে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাকে, বিদ্যাপতি। আর যদি অপশনে জয়দেব থাকে তাহলে কে? জয়দেব হবে। জয়দেব না থাকলে কে হবে? বিদ্যাপতি হবে। আর যদি বাংলা ভাষায় উল্লেখ করে, তাহলে কি হবে? বাংলা ভাষায় উল্লেখ করলে হবে চণ্ডীদাস। ক্লিয়ার? তাহলে বাংলা ভাষায় তিনি বৈষ্ণব পদাবলীর আদি কবি ও শ্রেষ্ঠ কবি, এবং বিদ্যাপতি ও চণ্ডীদাস চতুর্দশ শতকের কবি। এবং আমরা যে শ্রী চৈতন্যের কথা বলেছি, শ্রী চৈতন্যদেব হচ্ছে চণ্ডীদাস এবং বিদ্যাপতির যে পদ সেগুলো হচ্ছে তিনি পাঠ করতেন। তিনি দুঃখের কবি, সত্যের কবি, বিরহের শ্রেষ্ঠ কবি। এই চণ্ডীদাসকে বলা হয় দুঃখের কবি। তো বঙ্কিমচন্দ্র চণ্ডীদাসের কবিতাকে বলেছেন রুদ্রাক্ষমালা। এটা একটু মনে রাখবা, কারণ একটু আগে আমরা বিদ্যাপতির ক্ষেত্রে পড়েছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আর চণ্ডীদাসের ক্ষেত্রে যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র বলেছেন। হ্যাঁ, তো এখানে চণ্ডীদাসের কয়েকটা পদ আছে, যে সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভেতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। তারপর আসো জ্ঞানদাস। আচ্ছা, জ্ঞানদাসের ক্ষেত্রে একটু মনে রাখো, সেটা হচ্ছে তিনি বাংলা এবং ব্রজবুলি দুটো ভাষাতেই হচ্ছে পদ রচনা করেছেন, কিন্তু যেগুলো বাংলায় রচিত সেগুলো হচ্ছে পাঠক প্রিয়তা অর্জন করেছেন। হ্যাঁ, তিনি হচ্ছেন মূলত চণ্ডীদাসের কাব্যাদর্শ অনুসরণ করেছেন। তাহলে চণ্ডীদাসের কাব্যাদর্শ যদি অনুসরণ করে থাকেন, তো চণ্ডীদাস কোন ভাষায় লিখেছে? চণ্ডীদাস হচ্ছে বাংলা লিখেছে, রাইট? তাহলে যদি চণ্ডীদাস যেহেতু বাংলা লিখেছে এবং সে তার কাব্যদর্শ যদি অনুসরণ করে, তাহলে জ্ঞানদাসের কোনগুলো পাঠকপ্রিয়তা অর্জন করবে? খুব সহজ, সেগুলো হচ্ছে বাংলা ভাষায় যেগুলো সেগুলো। তাহলে তিনি রাধাকৃষ্ণের রূপ বর্ণনায়, অতৃপ্ত প্রণয় মিলনে ব্যাকুলতা, মিলন, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে ওনার কবিতায় খুব ভালোভাবে তুলে ধরেছেন। যেমন রূপ লাগে আখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। আচ্ছা, এরপর আসো গোবিন্দ দাস। আচ্ছা, ওনাকে বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি। দ্বিতীয় বিদ্যাপতি যেহেতু বলা হয়, তাহলে বিদ্যাপতি কোন ভাষায় লিখেছিলেন? বিদ্যাপতি হচ্ছে ব্রজবুলি ভাষায় লিখেছেন। তো খেয়াল করো, তাহলে এই গোবিন্দ দাসকে যেহেতু দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়, তাহলে তিনি কি বাংলা এবং ব্রজবুলি দুটোতেই পদ রচনা করেছেন, কিন্তু যেগুলো ব্রজবুলি ভাষায় সেগুলো হচ্ছে অধিক জনপ্রিয়তা লাভ করে। এবং তিনি সংস্কৃত শাস্ত্রে অসাধারণ পণ্ডিত ছিলেন। নন্দ নন্দন চন্দ চন্দন গন্ধ নিন্দিত অঙ্গ, জলত সুন্দর কম্ভু কন্দর নিন্দি সিন্দুর ভঙ্গ। গোবিন্দ দাসের তোমরা যদি স্লাইডে, মানে পরের স্লাইডে যেগুলো আছে এগুলো নাও পড়ো, আমি যেটা বলবো সেটা হচ্ছে অন্তত যে একটা একটা করে আমি স্লাইডে দিয়েছি, এগুলো অনেক সময় পরীক্ষায় আসছে, এজন্যই দেওয়া হয়েছে, এগুলো অন্তত অবশ্যই দেখে নিবা। আচ্ছা, এরপর আসো যশোরাজ খান। যশোরাজ খান ওনার মূল নাম হচ্ছে দামোদর সেন, আর যশোরাজ খান হচ্ছে ওনার উপাধি। তো তিনি হচ্ছে সুলতান শাহের আমলে এই ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন। এইটা একটা পরীক্ষায় আসছিল, মেবি 45তমতে আসছিল। তাহলে যশোরাজ খান প্রশ্ন ছিল যে কোন ভাষায় পদ রচনা করেন? তিনি হচ্ছেন ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন। এখন আসো আমরা যদি মানে একটু করে দেখি, বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাকে? বিদ্যাপতি। আর যদি অপশনে জয়দেব থাকে তাহলে কি? জয়দেব। যদি বাংলা ভাষায় আসে, বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা অবশ্যই কে? চণ্ডীদাস। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখেছেন? তোমার বৈষ্ণব পদাবলী লিখেছেন, সেটা হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী। বৈষ্ণব পদাবলীর উল্লেখযোগ্য মুসলিম কবি হচ্ছে 12 জন। বৈষ্ণব পদাবলীতে মোট 5টি রসের কথা পাওয়া যায়। আমরা মানে বাংলা সাহিত্যে টোটাল 9টা রস থাকে সাহিত্যে, তো সেখানে আমরা বৈষ্ণব পদাবলীতে পাচ্ছি 5টা রসের পাচ্ছি, সেটা হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। আদি বা শৃঙ্গার রস যেটা, হ্যাঁ, বাংলা সাহিত্যে তোমার আদি বা শৃঙ্গার রসকে বৈষ্ণব সাহিত্যে, বৈষ্ণব পদাবলীতে এই শৃঙ্গার রসকে বলা হয় মধুর রস। শৃঙ্গার রসকে কি বলা হয়? গতকাল আমরা পড়েছিলাম শৃঙ্গার রস, তাই না? শৃঙ্গার রসকে বলা হয় মধুর রস। এটা এই প্রশ্ন অনেক সময় থাকে যে বৈষ্ণব পদাবলীতে শৃঙ্গার রসকে কি বলে? সেটা হচ্ছে মধুর রস বলে। আচ্ছা, কোন সংকলন আছে কিনা? অবশ্যই আছে। সেটা হচ্ছে বাবা আউল মনোহর দাস সর্বপ্রথম বৈষ্ণব পদাবলী সংকলন করেন।
সেই সংকলনের নাম হচ্ছে পদ সমুদ্র। তো যেহেতু সমুদ্র তাহলে নিশ্চয়ই এখানে অনেক বেশি থাকবে। হ্যাঁ, অবশ্যই অনেক বেশি আছে, এখানে প্রায় 15,000 পদ আছে। তাহলে আমরা এখানে কি মনে রাখবো? পদ সমুদ্র নামটা মনে রাখবো। কে কে করেছেন এই সংকলন? সেটা হচ্ছে বাবা আউল মনোহর দাস। এই দুটো নাম মনে রাখবো। তাহলে কি আর নাই? আছে, আরো সংকলন আছে, যেমন পদকল্পতরু। এই পদকল্পতরু হচ্ছে তোমার সংকলন করেন গোকুলানন্দ সেন, এবং এখানে 3,000 বৈষ্ণব পদ সংকলিত হয়েছে। তাহলে এই দুটো আমরা মনে রাখবো, একটা হচ্ছে তোমার পদ সমুদ্র আর একটা হচ্ছে পদকল্পতরু। ঠিক আছে? তাহলে এতটুকু মোটামুটি আমাদের মানে আজকের যে তোমার বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্য নিয়ে যতটুকু আলোচনা, এতটুকুর মোটামুটি যথেষ্ট। হ্যাঁ, এখন আসো চণ্ডীদাস সমস্যা। এই যে আমরা গত ক্লাসে পড়লাম তোমার বরু চণ্ডীদাস, এখন আবার বললাম চণ্ডীদাস। এই যখন বিখ্যাত হয়ে গেলেন, তখন সবাই ফেক আইডি খুলে কি চণ্ডীদাস নামে লেখা শুরু করলেন। হ্যাঁ, তো এই চণ্ডীদাস নিয়ে বাংলা সাহিত্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। এই ঝামেলাটাই হচ্ছে চণ্ডীদাস সমস্যা নামে চিহ্নিত। তো যেহেতু এটা সমস্যা, এই সমস্যার আসলে সমাধান হয়নি। কারো মতে 3জন, কারো মতে 4জন, তবে বেশিরভাগ হরপ্রসাদ শাস্ত্রী বলো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলো, ডক্টর আহমদ শরীফ বলো, তারা 3জন চণ্ডীদাসের কথা বলেছেন। হ্যাঁ, যেমন ধরো অনন্ত বড়ু চণ্ডীদাস, যিনি হচ্ছে সর্বপ্রাচীন, যিনি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা। তারপর হচ্ছে চণ্ডীদাস, যিনি হচ্ছে পদাবলীর রচয়িতা। এরপর হচ্ছে তোমার দ্বিজ চণ্ডীদাস বা দীনচণ্ডীদাস। তো এরকম 4জনের কথা বলা হয়েছে। তবে তোমাদের এই ধরনের প্রশ্ন আসলে আসবে না, কারণ এটা হচ্ছে চণ্ডীদাস সমস্যা যে 3জন নাকি 4জন, এরকম কখনোই আসবে না। এটা আসে হচ্ছে রিটেনে আসবে যে চণ্ডীদাস সমস্যা কি, এই সম্পর্কে আপনার মতামত দিন। এই যে চণ্ডীদাস সমস্যা, এত এত চণ্ডীদাস, এই বিষয়টাই হচ্ছে বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা নামে পরিচিত। কারোর মধ্যে 3জন, কারোর মধ্যে হচ্ছে 4জন। তাহলে আসো বৈষ্ণব পদাবলী যদি সংক্ষেপে বলি, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বৈষ্ণব পদাবলী। আর এই অমর কবিতাবলী সৃষ্টি হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম লীলা অবলম্বনে। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কোন ভাষায়? বাংলা। তাহলে হচ্ছে চণ্ডীদাস। আর যে 4জন বিখ্যাত কবি আমরা পড়েছি বৈষ্ণব পদাবলীর, কে? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস আর হচ্ছে গোবিন্দ দাস। ব্রজবুলি হচ্ছে একটা কৃত্রিম ভাষা। কোন দুটো ভাষা? বাংলা এবং মৈথিলি। বাংলা এবং মৈথিলি। আর রবীন্দ্রনাথ ঠাকুরের, ভানুসিংহ ঠাকুরের পদাবলী বৈষ্ণব পদাবলী দ্বারা প্রভাবিত। তাহলে জীবনী সাহিত্য তো অলরেডি পড়েছি, তাহলে আর লাগবে না, এখানে হচ্ছে একসাথে করে দিয়েছি আর কি। হ্যাঁ, এটা তো আর আমি আর আলোচনা করছি না, যেহেতু তোমার একেবারে চার্ট করেও দিয়েছি, 2-1বার পড়ানো হয়ে গেছে। চলে আসছি কোথায়? চলে আসছি অনুবাদ সাহিত্যে। একটা জিনিস খেয়াল করো, এই যে অনুবাদ সাহিত্যগুলো মূলত কিসের থেকে অনুবাদ হয়েছে? তোমার সংস্কৃত থেকে, যেমন মহাভারত, রামায়ণ, ভাগবত। হ্যাঁ, তারপর হিন্দি থেকে, তারপর হচ্ছে আরবি ফার্সি সাহিত্য থেকে। হ্যাঁ, আমাদের ধরো যত বেশি আসলে অনুবাদ হবে সাহিত্য, তত বেশি সাহিত্য কি সমৃদ্ধ হবে, কারণ এগুলো একদম আক্ষরিক অনুবাদ না। আমাদের যে কবি সাহিত্যিকরা, এগুলো কি ভাবানুবাদ ছিল, সবগুলোই হচ্ছে নিজেদের মতো করে লিখেছেন। তাহলে আমরা সংস্কৃত থেকে দেখছি কি মহাভারত, সংস্কৃত থেকে হচ্ছে মহাভারত, তারপর হচ্ছে তোমার রামায়ণ, তারপর হচ্ছে ভাগবত। ওকে, তাহলে এগুলো এখন আমরা কি পড়বো? যে অনুবাদ সাহিত্য যখন আমরা পড়তে যাচ্ছি, তাহলে দেখো তো এই সংস্কৃত থেকে অনুবাদ হয়েছে, তাহলে কোন ভাষায় অনুদিত হয়েছে? বাংলা ভাষায় অনুদিত হয়েছে দেখেই তো আমরা পড়বো, তাই না? এই মহাভারত প্রথম কে অনুবাদ করেছে? শ্রেষ্ঠ অনুবাদককে। হ্যাঁ, রামায়ণ প্রথম কে অনুবাদ করেছে? শ্রেষ্ঠ অনুবাদককে। অথবা বাংলা সাহিত্যে প্রথম কোন সাহিত্য অনুবাদ দিয়ে প্রথম শুরু হয়? অনুবাদ সাহিত্য শুরু হয় কোন সাহিত্য তোমার অনুবাদের মাধ্যমে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা পড়বো। তারপর আসা হচ্ছে তোমার হিন্দি, যেমন পদ্মাবতী সিনেমা অনেকেই দেখেছো, রাইট? তাহলে এই যে পদ্মাবতী, তাহলে পদ্মাবতী আসলে কি ছিল? পদ্মাবতী, আচ্ছা, তো এটা হচ্ছে তোমার হিন্দি পদুমাবত থেকে, মালিক মোহাম্মদ জাইসির পদুমাবত থেকে। ওকে, এগুলো আমরা বিস্তারিত পড়বো। হ্যাঁ, পদুমাবত। ওকে, তারপর আসো মধুমালতী, তাহলে কিসের থেকে? মধুমালত থেকে। হিন্দি মধুমালত থেকে হচ্ছে মধুমালতী। মধুমালতী কোত্থেকে? মধুমালত। হ্যাঁ, মধুমালত। ওকে, তারপর আসো সতী ময়না, লোর চন্দ্রানী, কোত্থেকে? ময়না সৎ থেকে। হ্যাঁ, আচ্ছা, আমি আর বলছি না। তারপর আসো তোমার আরবি ফার্সি। হ্যাঁ, ফার্সি কি? ফার্সি হচ্ছে তোমার যেমন ধরো ইউসুফ জুলেখা, তাহলে ইউসুফ ওয়া জুলেখা, তাহলে লাইলি মজনু, তাহলে কি? লাইলা ওয়া
মজনু, আলিফ লাইলা, তাহলে এগুলো হচ্ছে তোমার সংস্কৃত, হিন্দি, ফার্সি থেকে আমাদের অনুদিত হচ্ছে। তাহলে যেগুলো বিখ্যাত, এই বিখ্যাত অনুবাদক কারা ছিলেন, হ্যাঁ, অথবা কোন গ্রন্থ থেকে অনুবাদ করেছিলেন, সেটা হচ্ছে আমরা শুরু করব। তাহলে প্রথম শুরু করছি কি দিয়ে? আমরা প্রথম শুরু করছি হচ্ছে সংস্কৃত দিয়ে। তাহলে দেখো অনুবাদ সাহিত্য, মধ্যযুগে অনুবাদ সাহিত্যে প্রথম সূচনা হচ্ছে কৃত্তিবাস ওঝার রামায়ণ অনুবাদের মধ্য দিয়ে। তাহলে যদি বলা হয় যে কোন সাহিত্য প্রথম অনুদিত হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে রামায়ণ। পৃথিবীতে 4টা জাত মহাকাব্য আছে। মহাকাব্য তো চেনো না? মহাকাব্যের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে তোমার যে জাত মহাকাব্য যেগুলো, অর্থাৎ অনেকে মিলে বিশাল বড় বড় কাব্য অনেকে মিলে রচনা করেছে, সেই 4টা মহাকাব্য হচ্ছে তোমার কি? তোমার রামায়ণ, মহাভারত, হোমারের ইলিয়াড, অডিসি। তাহলে এই 4টা যে মহাকাব্য, সেখান থেকে হচ্ছে সংস্কৃত দুইটা কি কি? রামায়ণ আর মহাভারত। এই প্রথম রামায়ণ দিয়ে হচ্ছে বাংলা ভাষার অনুবাদ সাহিত্যের যাত্রা শুরু। তাহলে এটা একটু মনে রাখতে হবে, রামায়ণ দিয়ে শুরু। কে রচনা করেছেন, কে অনুবাদ করেছেন? কৃত্তিবাস ওঝা। তাহলে একটু দেখো, সংস্কৃত ভাষার প্রাচীন মহাকাব্য হচ্ছে রামায়ণ লিখেছেন কে? লিখেছেন হচ্ছে ওনার যে নাম, ওনার নাম ছিল আসলে দস্যু রত্নাকর। তিনি হচ্ছে দস্যুবৃত্তি করে জীবনযাপন করত। একজন ঋষির সংস্পর্শে যাওয়ার পরে তিনি দস্যুবৃত্তি ছেড়ে দিয়েছেন, সন্ন্যাস জীবন গ্রহণ করে ধ্যান করা শুরু করেন। এই ধ্যানমগ্ন থাকতে থাকতে ওনার চারপাশে হচ্ছে উই পোকা বাসা বাঁধে। এই উই পোকার যে নাম সংস্কৃত উই পোকাকে বলা হয় বল্মিক। এই সেখান থেকে ওনার নাম হয়ে যায় হচ্ছে বাল্মীকি, মানে হচ্ছে উই পোকা জাত। কিন্তু আসলে ওনার মূল নাম ছিল কি? মূল নাম হচ্ছে দস্যু রত্নাকর। তো দস্যু রত্নাকর এখন আর আমাদের দরকার নেই, আমাদের যে নামটা দরকার সেটা হচ্ছে বাল্মীকি। তাহলে রামায়ণের রচয়িতা হচ্ছে বাল্মীকি। কোন ভাষায় তিনি রচনা করেছেন? সংস্কৃত ভাষায় রচনা করেছেন। কখন? খ্রিস্টপূর্ব 4র্থ শতকে। অনেকে খ্রিস্টপূর্ব বুঝে না। খ্রিস্টপূর্ব এখন কত? 2024। তাহলে খ্রিস্টপূর্ব, এই যে তাহলে কি, এই যে খ্রিস্ট জন্ম থেকে হচ্ছে সাল শুরু হয়েছে, তাহলে খ্রিস্টপূর্ব মানে আরো 400 বছর। তাহলে এখন থেকে প্রায় 2400 বছর আগে রচিত হয়েছে। এবং এটা শ্লোক ছিল কতগুলো? 24,000 শ্লোকে রচিত এই মহাকাব্য, 7টা খণ্ডে বিভক্ত। ঠিক আছে? তাহলে এই তোমার বাল্মীকির যে রামায়ণ, এই রামায়ণ প্রথম যে তোমার অনুবাদ শুরু করেন তিনি হচ্ছেন কবি কৃত্তিবাস ওঝা। হ্যাঁ, রামায়ণের কাহিনী আমরা অনেকেই জানি। আমরা তোমার এই যে সীতাকে অপহরণ করে, হ্যাঁ, রাবণ, তারপর হচ্ছে তোমার রাম লক্ষণ যুদ্ধ করে তাকে কি নিয়ে আসে, এবং তোমার কার পতন ঘটে? তোমার রাবণের। হ্যাঁ, তো এই ঘটনায় হচ্ছে মূল কাহিনী। পরবর্তীতে আমরা দেখি সেখানে মেঘনাদ বধ কাব্য লেখা হয়, হ্যাঁ, তোমার মাইকেল মধুসূদন। তো এখানে আসো, কৃত্তিবাস ওঝাটাই আমাদের দরকার। আনুমানিক 1418 সালের দিকে তিনি রামায়ণ অনুবাদ করেন, যেটা হচ্ছে কৃত্তিবাসী। ওনার নাম, একটু নামটা মনে রাখো, যেহেতু কৃত্তিবাস ওঝা তোমার অনুবাদ করেছেন, সেহেতু নাম হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ। অথবা শ্রীরাম, হ্যাঁ, এই যে রাম লক্ষণ, রামের ওয়াইফ হচ্ছে সীতা। তাহলে এই শ্রীরাম পাঁচালী, পাঁচালী তো বুঝো, হ্যাঁ, মানে পাঁচালী আসছে মূলত পেঁচানো শব্দ থেকে, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার মানে মানে অনেক কিছুর কি বলে বর্ণনা, হ্যাঁ, পাঁচালী। তো এই শ্রীরাম পাঁচালীটা মনে রাখতে পারো। কারণ তাহলে যদি মনে বলা হয় যে কৃত্তিবাস ওঝার যে অনুবাদ, হ্যাঁ, সেটার কি নাম? কৃত্তিবাসী রামায়ণ অথবা শ্রীরাম পাঁচালী। এবং এটা হচ্ছে অনুবাদ করেছে 1418 সালে। কিন্তু আমরা জানি তোমার শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়েছে কখন? আধুনিক যুগে এসে 1802 সালে। এই উইলিয়াম ক্যারির প্রচেষ্টায় শ্রীরামপুর মিশন থেকে হচ্ছে এই গ্রন্থটার মুদ্রণ কাজ শুরু হয়। কখন? আধুনিক যুগে এসে 1802 সালে। তার আমরা প্রথম কি মনে রাখবো? আমরা হচ্ছে যেটা মনে রাখবো, কৃত্তিবাস ওঝা প্রথম রামায়ণ অনুবাদ করেন বাংলা সাহিত্যে। আর উনি তো অনুবাদ করেছেন, আর কেউ কি করেন নাই? আরো অনেকেই করেছেন। প্রায় 50 জন অনুবাদকের কথা জানা যায়। এই রামায়ণ কতজন? প্রায় 50 জন অনুবাদ করেছেন। 50 জনের নাম কি আমাদের দরকার? না, আমরা আর একটা দুইটা নাম জানবো। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে এই চন্দ্রাবতী। চন্দ্রাবতী কে বলো তো? চন্দ্রাবতীর বাবার নাম মনে আছে? গত ক্লাসে মনসা মঙ্গল যখন পড়েছিলাম, তখন আমরা দেখছিলাম দ্বিজ বংশী দাস, এই ওনার মেয়ে হচ্ছেন চন্দ্রাবতী। এই চন্দ্রাবতী ছাড়াও অদ্ভুতাচার্য, ভবানী দাস, গঙ্গা দাস, হ্যাঁ, দ্বিজ মধু, এই ওনারা হচ্ছে রামায়ণ অনুবাদ করেন। তো দরকার নেই, আমরা চন্দ্রাবতীর নামটা মনে রাখি। এখন আসো, চন্দ্রাবতী যে রামায়ণটা অনুবাদ করেছে, এটা হচ্ছে আসলে একদম মানে হুবহু অনুবাদ এরকম কিছু না। তিনি হচ্ছেন রামকে নায়ক হিসেবে না, বরং সীতাকে প্রধান করে হচ্ছে
এই কাব্যটা তিনি লিখেছিলেন। হ্যাঁ, রামায়ণের অনুবাদ করেছেন, এটা হচ্ছে সরাসরি অনুবাদ না। তিনি নিজের জীবনেও তার অনেক দুঃখ ছিল, হ্যাঁ, যার সাথে প্রেম হয়েছিল সে তাকে বিয়ে করে নাই, একটা মুসলিম মেয়েকে বিয়ে করে, পরে অবশ্য তার কাছে ফেরত আসে, কিন্তু সে তাকে গ্রহণ করে না। এই যে তার জীবনের যে দুঃখ, তো এখানে আসলে মূলত গ্রামীণ জীবনের মহিলাদের যে কষ্ট, যে দুঃখ, এই বিষয়টাকে প্রধান করে, সীতাকে প্রধান রেখেই হচ্ছে তিনি এই রামায়ণটা লিখেন। হ্যাঁ, তো চন্দ্রাবতী, তাহলে আমরা প্রথম একজন মহিলা কবি পাচ্ছি, মানে যেটা তবে নিশ্চিত, ওই কুক্করি পার মতো অনিশ্চিত না যে সুকুমার সেন মনে করেন বা অমুক মনে করেন যে একজন মহিলা কবি কুকুর সাথে রাখতেন, বিষয়টা তা না। এক্ষেত্রে তিনি হচ্ছেন একদম মানে নিশ্চিত। তাহলে যদি আসে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে, অবশ্যই 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 চন্দ্রাবতী। এই 17 শতকের কবি চন্দ্রাবতী রামায়ণ অনুবাদ করেন, তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, এবং তিনি মনসা মঙ্গলের কবি দ্বিজ বংশীদাসের মেয়ে। দেখো আমরা কিন্তু তথ্যগুলো কিন্তু খুব একটা মানে বেশি না, আমরা কিন্তু কাছাকাছি নিয়ে আসতে পারি। যেমন দ্বিজ বংশীদাসের নাম আমরা পড়েছি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার চন্দ্রাবতীর কথাও কিন্তু গত ক্লাসে কিছুটা বলেছিলাম। এখন আসো, আচ্ছা, এটা আসলে খুব একটা দরকার নেই, এখানে চন্দ্রাবতী রচিত রামায়ণের মানে কথা বলা হয়েছে, যে এখানে আসলে এটা আসলে কোনো ধর্মগ্রন্থ নয়, এখানে হচ্ছে গ্রামীণ নারী জীবনের যে আনন্দ বেদনা সেটাই তুলে ধরেছেন। এখানে হচ্ছে সীতাই প্রধান চরিত্র, আর এটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে তিনি চন্দ্রকুমার দে হচ্ছে এটা সংগ্রহ করেছিলেন, আর দীনেশ চন্দ্র সেন হচ্ছে পূর্ববঙ্গ গীতিকে সেটা প্রকাশ করেছিলেন। এটা আসলে রিটেনে আসে, রিটেন একবার আসছিল মনে হয় 43-এ। তাহলে আমাদের রামায়ণ শেষ। হ্যাঁ, কৃত্তিবাস ওঝা দিয়ে হচ্ছে অনুবাদ সাহিত্যের যাত্রা শুরু। এখন আমরা চলে আসছি মহাভারত। যা নেই ভারতে তা নেই ভারতে, বিশাল, মানে এই মহাভারতের কথা বলা হয়েছে, এমন কিছু নাই ভারতে যেটা মহাভারতে নাই। এই বিশাল মহাভারত তোমার প্রায় বলা হয় যে 85,000 থেকে 1 লক্ষ শ্লোক থাকতে পারে, এত শ্লোক। হ্যাঁ, এখানে এটা প্রায় 18 খণ্ডে বিভক্ত, এবং মহাভারতের মূল উপজীব্য হলো তোমার কৌরব এবং পাণ্ডবদের যে গৃহবিবাদ, যে কুরুক্ষেত্রের যুদ্ধ সেটা। এবং পাণ্ডব, তোমরা জানো পাণ্ডুর 5 পুত্র, হ্যাঁ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এবং এই 5 জনের সাথে হচ্ছে তোমার কৌরবদের যে যুদ্ধ, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা নিয়েই হচ্ছে তোমার মূলত মহাভারত। এবং এখানে 5 ভাইয়ের এক স্ত্রী দ্রৌপদী, এটা নিয়ে মনে হয় একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তো এখানে আসো, মহাভারত কে তোমার প্রথম মানে অনুবাদ করেছেন বা শ্রেষ্ঠ অনুবাদককে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, মহাভারতের রচয়িতা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন, তিনি বেদের ব্যাখ্যা করেছেন বলে তার অপর নাম হচ্ছে বেশ দেব বলা হয়। তারপর আসো, 16 শতকের কবি কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের প্রথম বাংলা অনুবাদক, এটা একটু দরকার। হ্যাঁ, কবীন্দ্র পরমেশ্বর হচ্ছে প্রথম মহাভারতের বাংলা অনুবাদক, খুবই ইম্পর্টেন্ট। এখন ওনার পৃষ্ঠপোষক কে ছিলেন? ওনার পৃষ্ঠপোষকতা করেছিলেন সুলতান হোসেন শাহের সেনাপতি চট্টগ্রামের পরাগল খান, এটা একটু মনে রাখবা। যেহেতু পরাগল খান পৃষ্ঠপোষক ছিলেন, এই পরাগল খানের নাম অনুসারে এই কবীন্দ্র পরমেশ্বরের যে মহাভারত অনুদিত হয়েছিল সেটার নাম ছিল পরাগলি মহাভারত। কি নাম? পরাগলি মহাভারত। তাহলে মহাভারতের প্রথম অনুবাদক কে? কবীন্দ্র পরমেশ্বর। কি নাম ওনার মহাভারতের? পরাগলি মহাভারত। পরাগল খান কে ছিলেন? সুলতান হোসেন শাহের সেনাপতি ছিলেন। এখন আসো, এই তোমার পরাগল খানের ছেলে হচ্ছে ছুটি খান। ছুটি খান বা নসরত খান। কি নাম? এই ছুটি খানের আরেকটা নাম আছে নসরত খান। এই ছুটি খান বা নসরত খান হচ্ছে শ্রীকর নন্দীকে আদেশ দেন মহাভারতের তোমার অশ্বমেধ পর্ব, যেটা মানে যেটা যুদ্ধের কাহিনী, হ্যাঁ, যেখানে তোমার যুদ্ধের কলা কৌশল, রাজনৈতিক ক্রিয়াকলাপ বিস্তারিতভাবে বর্ণনা করা আছে, সেই অশ্বমেধ পর্ব হচ্ছে অনুবাদ করার জন্য নির্দেশ দেন। তখন ছুটি খানের নির্দেশে তোমার শ্রীকর নন্দী রচনা করেন হচ্ছে ছুটিখানি মহাভারত। ক্লিয়ার বিষয়টা? আবার খেয়াল করো, পরাগল খানের নির্দেশে কবীন্দ্র পরমেশ্বর কোন মহাভারত রচনা করেছেন? পরাগলি মহাভারত, রাইট? পরাগলি। এখন আসো, পরাগল খানের ছেলেকে, পরাগল খানের ছেলে হচ্ছে ছুটি খান। এই ছুটি খানের আরেকটা নাম আছে নসরত খান, সেটা এখন দরকার নেই। হ্যাঁ, এই ছুটি খানের নির্দেশে তোমার
কে 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 রচনা করেন? এই শ্রীকোণ নন্দী। শ্রীকোণ নন্দী রচনা করেন হচ্ছে তোমার অশ্বমেধ পর্ব, যেটাকে বলা হয় ছুটিখানি মহাভারত। ক্লিয়ার? পরাগল খানের নির্দেশে পরাগলি মহাভারত, ছুটি খানের নির্দেশে ছুটিখানি মহাভারত। পরাগলি মহাভারত হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর, আর ছুটিখানি মহাভারত রচনা করেন হচ্ছে তোমার শ্রীকোণ নন্দী। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন পর্যন্ত আমরা তো সেটা পেলাম, পরাগলি মহাভারত আর ছুটিখানি মহাভারত। এরপর আসছি মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। তবে কাশিরাম দাস একদম শেষ করে যেতে পারেননি, তিনি হচ্ছেন মহাভারতের সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় অনুবাদক। হ্যাঁ, কিন্তু তিনি শেষ পর্যন্ত শেষ করতে পারেননি। পরবর্তীতে তার মৃত্যুর পর তার ভাইয়ের ছেলে এবং অন্যান্যরা মিলে সেই অনুবাদটা সম্পন্ন করেন। তাহলে আমরা মহাভারতের অনুবাদক কতজন পেলাম, কতজন আমরা মনে রাখবো, সেটা হচ্ছে 3 জন। প্রথম হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর, পরাগলি মহাভারত, তারপর হচ্ছে শ্রীকোণ নন্দী, ছুটিখানি মহাভারত, তারপর পেলাম হচ্ছে কাশিরাম দাস, যেটা হচ্ছে একদম শ্রেষ্ঠ অনুবাদ। ওকে, এরপর আসো ভাগবত। তোমার হিন্দুদের যে পুরাণ, এই 18টা পুরাণের অন্যতম একটা পুরাণ হচ্ছে ভাগবত পুরাণ, এবং মালাধর বসু হচ্ছে ভাগবতের প্রথম অনুবাদক। এবং মালাধর বসু অনুদিত যে ভাগবত, সেটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। অনেক সময় প্রশ্ন থাকে, হ্যাঁ, এই যে শ্রীকৃষ্ণ বিজয়, এটা হচ্ছে বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ। আমরা প্রথম পেয়েছিলাম হচ্ছে রামায়ণ, এবং এজন্য তিনি বাদশাহ রুকনউদ্দিন বার্বক শাহের কাছে গুণরাজ উপাধি পেয়েছেন। তাহলে অনেক সময় প্রশ্ন থাকে যে গুণরাজ উপাধি কার? গুণরাজ উপাধি হচ্ছে কার? মালাধর বসুর। এই উপাধি কে দিয়েছেন? রুকনউদ্দিন বার্বক শাহ। তাহলে আসো এক নজরে মহাভারত আমরা এতক্ষণ যা যা পড়লাম, মহাভারত রচিত হয় কি সংস্কৃত ভাষায়। মহাভারতের প্রথম বাংলা অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর, যেটার নাম পরাগলি মহাভারত। অলরেডি অনেকবার আমি বলছি, তারপরে বলি, যারা একদম নতুন তাদের মনে থাকবে। মহাভারতের সবচেয়ে বিখ্যাত জনপ্রিয় অনুবাদক হচ্ছে তোমার কাশিরাম দাস। ছুটিখানি মহাভারত এবং শ্রীকোণ নন্দী রচিত বাংলা মহাভারত, যেটা হচ্ছে তোমার বলা হয় যে ছুটিখানি মহাভারত, আর কি এটা হচ্ছে ছুটি খানের নির্দেশে, যেটা পরাগল খানের ছেলে মানে নসরত খান যেটা, বা ছুটি খান যেটা, এটা হচ্ছে অশ্বমেধ পর্বটা হচ্ছে বিস্তৃত আকারে রচনা করেছিলেন। ভাগবত হচ্ছে বাংলায় প্রথম অনুবাদ করে ভাগবত মালাধর বসু। মালাধর বসুর উপাধি হচ্ছে গুণরাজ খান, আর ওনার যে অনুদিত ভাগবত সেটার নাম হচ্ছে তোমার কি শ্রীকৃষ্ণ বিজয়। এখন আসো আমরা এখানে কিন্তু মানে এই এতক্ষণ যা যা পড়েছি ছোট্ট করে একটা চার্টের মধ্যে সেটা তুলে ধরেছি, যে সংস্কৃত থেকে অনুবাদ। হ্যাঁ, আমরা এখনো সংস্কৃতে আছি, এরপর আমরা কোথায় যাব? আমরা তোমার হিন্দিতে যাব, আরবি ফার্সি যাব। তো দেখো রামায়ণ, আচ্ছা এগুলো অলরেডি অনেকবার বলে ফেলেছি, আর লাগবে না। হ্যাঁ, রোমান্টিক প্রণয়োপাখ্যান এখন পর্যন্ত আমরা কোনো মুসলিম সাহিত্যিক পাইনি। সেই চর্যাবত থেকে শুরু করে আমরা বৌদ্ধদের পেলাম, হিন্দুদের পেলাম, এই প্রথম আমরা বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিকদের নিয়ে আলোচনা করার একটা সুযোগ পাচ্ছি প্রথমবারের মতো, এবং সেটা হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান রচনা করেছেন বাংলা সাহিত্যে। তো মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হচ্ছে এই রোমান্টিক প্রণয়োপাখ্যান। তাহলে রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলো কি কি? এখানে হচ্ছে তোমার মানে হিন্দি এবং আরবি ফার্সি ভাষা থেকে উপকরণ নিয়ে যে প্রেমমূলক কাব্যগুলো রচনা করেছেন সেগুলোই হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। আর এই ধারার প্রথম কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। তাহলে যদি প্রশ্ন আসে রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবিকে, শাহ মোহাম্মদ সগীর। মধ্যযুগের প্রথম মুসলিম কবিকে, শাহ মোহাম্মদ সগীর। হ্যাঁ, রোমান্টিক প্রণয়োপাখ্যানের প্রথম কবিকে, শাহ মোহাম্মদ সগীর। যেভাবেই আসুক না কেন, যদি প্রথম মুসলিম বা রোমান্টিক প্রণয়োপাখ্যান, হ্যাঁ মুসলিম কবিদের মধ্যে প্রথম কবি যেটাই বলুক, একটাই উত্তর, সেটা হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। আর শ্রেষ্ঠ যদি বলা হয় তাহলে হচ্ছে কবি আলাউল। তাহলে শাহ মোহাম্মদ সগীর তিনি হচ্ছে আনুমানিক 13 থেকে 14 শতকের কবি, এবং বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই হচ্ছেন প্রাচীনতম যিনি রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি। এবং তিনি হচ্ছেন গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে এই ইউসুফ যে লেখা, আমরা অনেকে সিরিয়াল দেখেছি, হ্যাঁ অনেকে তোমার পড়েছি, কাহিনী জানি মোটামুটি সবাই, এই ইউসুফ যে লেখা কাব্য রচনা করেন, যেখানে হচ্ছে কবি ছিলেন তোমার গিয়াসউদ্দিন আজম শাহের রাজ কর্মচারী শাহ মোহাম্মদ সগীর। তাহলে আমরা একটু কার সময়ে
এটা মোটামুটি কিছুটা ইম্পর্টেন্ট অনেক সময় আছে যে কে পৃষ্ঠপোষক ছিলেন। এগুলো একটু মনে রাখবা, যেহেতু মুসলিম সাহিত্যিকদের বিষয় এবং মুসলিম শাসনকর্তারা ছিলেন, তাহলে এটা একটু মনে রাখার চেষ্টা করবা। ইউসুফ জুলেখা, শাহ মোহাম্মদ সগীর ছাড়াও ইউসুফ জুলেখা আরো অনেকে রচনা করেছেন, যেমন কবি আব্দুল হাকিম, ওনার বাড়ি হচ্ছে আবার সন্দ্বীপে, আমাদের বাড়ি যেখানে। হ্যাঁ, তারপর গরিবুল্লাহ, গোলাম সাফাতুল্লাহ, সাদেক আলী, ফকির মোহাম্মদ। হ্যাঁ, আব্দুল হাকিমের কথাটা মনে রাখবা, গরিবুল্লাহর কথা মনে রাখবা। তাহলে শাহ মোহাম্মদ সগীর ছাড়াও আরো অনেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউসুফ জুলেখা রচনা করেছেন। এখানে ইউসুফ জুলেখার মানে কাহিনীটা সংক্ষেপে দেয়া আছে, তোমরা পরে একটু পড়ে নিবা। আচ্ছা, এরপর আসো লাইলি মজনু। লাইলি মজনু হচ্ছে রচনা করছেন দৌলত উজির বাহরাম খান। এই যে আমরা যে কেউ প্রেমে যখন পাগল হয়ে যাই আমরা কি বলি, লাইলি মজনু বলি, কিন্তু আসলে যে নায়কের নাম কি আসলে মজনু না, নায়কের নাম হচ্ছে কয়েস, এটা একটু মনে রাখবো। হ্যাঁ, তো দৌলত উজির বাহরাম খান মধ্যযুগীয় বাংলা ভাষার কবি, এবং লাইলি মজনু মূলত হচ্ছে তোমার একটা আধ্যাত্মিক কাব্য, কিন্তু বাংলা অনুবাদে এটা একটা মানবিক প্রেম কাব্যে পরিণত হয়েছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কাহিনী দেয়া আছে, খুব সংক্ষেপে দেয়া আছে, তোমরা একটু পড়বা। এই লাইলি মজনুর তোমার, আমরা তো লাইলি নামটা ঠিক মতোই আছে, কিন্তু যে নায়ক তার নাম কিন্তু হচ্ছে কয়েস। এই বিষয়টা জাস্ট মনে রাখবা। তো একটু আমরা খেয়াল করি যে ফার্সি থেকে যে অনুবাদগুলো, প্রথমেই আমরা আসি ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা হচ্ছে অনুবাদক, প্রথমেই আমরা পড়েছি শাহ মোহাম্মদ সগীর, এবং মূল গ্রন্থ হচ্ছে ইউসুফ ওয়া জুলাইখা। আচ্ছা, লাইলি মজনু দৌলত উজির বাহরাম খান, এটা খুব ইম্পর্টেন্ট, লাইলা ওয়া মজনুন। ওকে, হানিফা কয়রাপরি, এটা হচ্ছে সাবিরিত খান। সাইফুল মুলক বদিউজ্জামান, আলাউল, আর হচ্ছে দোনাগাজী চৌধুরী। সপ্তপয়কর আলাউল যখন পড়বো তখন এগুলো হঠাৎ করে এখন নতুন মনে হবে, আমরা আলাউল পড়ে ফেললে এই তিনটা তখন কমন পড়ে যাবে। সিকান্দার নামা আলাউল। গুলে বকাউলি, নওয়াজিশ খান, মোহাম্মদ মুকিম। একটা কাব্য অনেকেই কিন্তু অনুবাদ করে থাকতে পারেন, আমরা সেটা কিন্তু অলরেডি দেখেছি। নূরনামা, এটা কিন্তু কমন, আব্দুল হাকিম, আমরা জানি তাই না। জঙ্গনামা হচ্ছে ফকির গরিবুল্লাহ। এখন আসো হিন্দি থেকে অনুবাদ, সতী ময়না, লোড চন্দ্রানী, এগুলো কিন্তু আমরা পড়বো। আমরা যখন তোমার রোসাং রাজসভা, আরাকান রাজসভার যে কবিরা ছিলেন তাদের নিয়ে যখন পড়বো, এই কমন চলে আসবে, তখন এই চার্টগুলো আমাদের কাছে আরো সহজ মনে হবে। হ্যাঁ, এই সতী ময়না, লোড চন্দ্রানী অনেক সময় আসে যে কে রচনা করেছেন, তাহলে হচ্ছে দৌলত কাজী। এখন দৌলত কাজী হচ্ছে প্রথম এবং দ্বিতীয় খণ্ড রচনা করেছেন, তার মৃত্যুর আরো অনেক পরে তার শিষ্য আলাউল হচ্ছে যে তৃতীয় খণ্ড যেটা, সেটা রচনা করেন। তো অনেক সময় যদি আসে, ধরো দুজনের নাম যদি থাকে, অবশ্যই দৌলত কাজী হবে, কারণ তিনি হচ্ছে বেশিরভাগ অংশ রচনা করেছেন। পদ্মাবতী, আলাউল আমরা সবাই জানি। মধুমালতী, এটা মূল গ্রন্থ হচ্ছে মধুমালত, আর সৈয়দ হামজা, তারপর হচ্ছে মোহাম্মদ কবির। এখন আসো আরাকান রাজসভা এবং বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যে আরাকানকে বলা হয় রোসাঙ্গ বা রোসাং নামে উল্লেখ করা হয়। তোমার খ্রিস্টীয় ৮-৯ শতকের দিকে আরাকানে এবং চট্টগ্রামে একই সময়ে হচ্ছে ইসলামের প্রসার ঘটে। তো সেই সময়ে তোমার এই যে মুসলিমরা, বাংলার এই অঞ্চলের মুসলিমরা কিন্তু তখন সেখানে একদম উচ্চ পদে দায়িত্ব পালন করা শুরু করে। তো সেই সময়ে তোমার হচ্ছে আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা শুরু হয়। আরাকান রাজসভায় এটা কিন্তু বাংলা সাহিত্যকে, মানে মধ্যযুগের বাংলা সাহিত্যকে অনেকটুকু আগায় দেয়। এবং এই রাজসভার প্রধান কবি যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য, আমরা একটু আগে বললাম দৌলত কাজী, তারপর আলাউলের কথা তো না বললেই নয়, আলাউল, মর্দন, কোরেশি মাগুন ঠাকুর, তারপর হচ্ছে আব্দুল করিম। এর মধ্যে দৌলত কাজী, কোরেশি মাগুন ঠাকুর আর আলাউল, এই তিনজন খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। এদের সম্পর্কে আমরা পড়বো। প্রথমে আসি দৌলত কাজী। আচ্ছা, আমরা মধ্যযুগে যা কিছু পড়েছি আমরা সেখানে কিন্তু দেবদেবী নির্ভর সাহিত্য, হ্যাঁ, অথবা তুমি যদি রাধাকৃষ্ণের কথাও বলো, আমরা কিন্তু এখানে কি দেবদেবী থেকে আমরা এখান থেকে মানে নড়তে পাইনি, সরতে পাইনি। মানুষের কথা তেমন আমরা মানে দেখি না, মানুষের কথা বলতে দেখি না। এই প্রথম সাহিত্যের মধ্যে যিনি মানুষকে পরিপূর্ণভাবে পুরোপুরি মানুষকে স্থান দিয়েছেন, তিনি হচ্ছেন আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী। তিনি প্রথম কি করেছেন, তাকে বলা হয় যে লৌকিক ধারার প্রথম কবি। লৌকিক ধারার, অলৌকিক না, কি লৌকিক, মানে পৃথিবীর মানুষকে প্রথম তিনি কিসে, সাহিত্যে প্রথম তিনি কাকে স্থান দিয়েছেন, মানুষকে স্থান দিয়েছেন। তাহলে লৌকিক ধারার প্রথম কবি যদি প্রশ্ন আসে সেটা হচ্ছে দৌলত কাজী, যিনি আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি ছিলেন। তিনি সতী ময়না, লোড চন্দ্রানী কাব্যের জন্য
বিখ্যাত। সতী ময়না, সতী ময়না কি? ময়না হচ্ছে স্ত্রী, আর লোর, লোর হচ্ছে রাজা লোরক, আর এই চন্দ্রানী হচ্ছে তার আরেক বউ। এই রাজা লোরকের ওয়াইফ ছিল ময়না, কিন্তু পরবর্তীতে তিনি যখন চন্দ্রানীকে দেখেন তাকে বিয়ে করে ফেলেন, এই ময়নার কথা ভুলে যান। বহু বছর পরে আবার ময়নার কথা মনে পড়লেই চন্দ্রানী সহ ফিরে আসে। এই ঘটনাকে নিয়েই হচ্ছে তোমার লোর চন্দ্রানী, সতী ময়না ও লোর চন্দ্রানী কাব্য। তো এইটা হচ্ছে দুই ভাগ, হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পর্ব হচ্ছে দৌলত কাজী রচনা করেন, প্রথম ও দ্বিতীয় পর্ব হচ্ছে কে? দৌলত কাজী রচনা করেন, এবং তার মৃত্যুর 20 বছর পরে বাকি অংশ হচ্ছে তোমার আলাউল রচনা করেন। তাহলে তৃতীয় পর্ব কে রচনা করেন? তৃতীয় পর্ব হচ্ছে রচনা করেন হচ্ছে আলাউল। এবং এটা হচ্ছে হিন্দি কবি সাধনের মৈনাসৎ কাব্য অবলম্বনে তিনি এই কাব্যটা রচনা করেন। তাহলে কি নাম? সতী ময়না, লোর চন্দ্রানী। কে রচনা করেছেন? দৌলত কাজী, আরাকান রাজসভার প্রথম কবি। ঠিক আছে? এবং ওনাকে বলা হয় লৌকিক ধারার প্রথম কবি। সতী ময়না, লোর চন্দ্রানী, এখানে কাহিনী দেয়া আছে। এখন আসো করেশি মাগুন ঠাকুর। উনি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে আমরা তোমার আরাকান রাজসভার কবিদের নিয়ে পড়ছি, এটার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে করেশি মাগুন ঠাকুর, কারণ তিনি হচ্ছেন রোসাঙ্গ রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন, এবং তার নির্দেশেই হচ্ছে তোমার আলাউল হচ্ছে পদ্মাবতী কাব্য রচনা শুরু করেন। পদ্মাবতী, তারপর সাইফুল মুলক, বদিউজ্জামাল, এই কাব্যগুলো কিন্তু আলাউল এই করেশি মাগুন ঠাকুরের নির্দেশেই হচ্ছে শুরু করেন। বুঝতে পেরেছ? তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে করেশি মাগুন ঠাকুর তো ঠিক আছে, তোমার রোসাং রাজের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু নির্দেশ দানের কারণেই কি আলাউল তোমার আমাদের যে পদ্মাবতী বলো, সাইফুল মুলক, বদিউজ্জামাল বলো, এগুলো রচনা শুরু করেন। এখন তার কি কোনো রচনা নাই? আছে, তার রচনা হচ্ছে চন্দ্রাবতী। কি নাম? চন্দ্রাবতী। আলাউলেরটা হচ্ছে পদ্মাবতী, মিলানো যাবে না। ওকে, চন্দ্রাবতী কাব্যের রচয়িতা এবং কবি আলাউলের অন্যতম পৃষ্ঠপোষককে এই করেশি মাগুন ঠাকুর। তাহলে করেশি মাগুন ঠাকুরের একটা রচনাই আমরা মনে রাখবো, সেটা হচ্ছে চন্দ্রাবতী। করেশি মাগুন ঠাকুর, চন্দ্রাবতী। দৌলত কাজী, সতী ময়না, লোর চন্দ্রানী। শেষ, একটা একটা। তারপর দৌলত কাজী, সতী ময়না, লোর চন্দ্রানী, করেশি মাগুন ঠাকুর, চন্দ্রাবতী। আলাউল হচ্ছে পদ্মাবতী, সাইফুল মুলক, বদিউজ্জামাল, আরো আছে। এখন আসো আলাউল। আলাউল হচ্ছে আরাকান রাজসভার প্রধান ও শ্রেষ্ঠ কবি। ওনাকে মহাকবি আলাউল বলা হয়। উনি কোনো তোমার মহাকাব্য লিখে নাই। সাধারণত যারা মহাকাব্য লিখে তাদেরকে মহাকবি বলা হয়। তো ওনার মানে এত মেধা, এই সবকিছু, এত প্রতিভা, এই সবকিছু মিলেই হচ্ছে সবাই ওনাকে মহাকবি ডাকতো। এটা নির্দিষ্ট কেউ উপাধি দিয়েছে, বিষয়টা এরকম না। তো ওনার মোট কাব্যের সংখ্যা হচ্ছে 7টা। পদ্মাবতী, সাইফুল মুলক, বদিউজ্জামাল, সতী ময়না, লোর চন্দ্রানী। শেষ অংশ, প্রথম 2 অংশ হচ্ছে কে? দৌলত কাজী। ওকে, সপ্তপৈকর, তোহফা, সেকান্দার নামা, আর সঙ্গীত বিষয়ক কাব্য হচ্ছে রাগতাল নামা। এখন আসো, অনেক সময় অনেক জায়গায় আলাউলের জন্মস্থান নিয়ে একটা বিভ্রান্তি শুরু হয়, যে আলাউলের জন্মস্থান আসলে কোথায়। সেটা কি তোমার চট্টগ্রামে নাকি ফরিদপুরে? কোথায়? ফরিদপুরে। কোথাও কোথাও আছে ফরিদপুরে, আবার কোথাও কোথাও হচ্ছে তোমার চট্টগ্রামে আছে। তো বিষয়টা হচ্ছে কবি নিজেই বলেছেন ওনার জন্ম হচ্ছে ফরিদপুরে। হ্যাঁ, ওনার পদ্মাবতী যে কাব্য, সেখানে আত্মকথায় লিখেছেন মুল্লুক ফতেহাবাদ গড়েতে প্রধান, তথাতে জালালপুর অতি পুণ্য স্থান। তাহলে যদি তোমার অপশনে চট্টগ্রাম এবং ফরিদপুর থাকে, অবশ্যই ফরিদপুর হবে। আর যদি অপশনে কোনো কারণে ফরিদপুর না থাকে, তাহলে হবে চট্টগ্রাম। ঠিক আছে? এই আলাউলের রচনা আমরা দেখেছি, পদ্মাবতী অলরেডি অনেকবার বলেছি, সাইফুল মুলক, বদিউজ্জামান, সপ্তপৈকর, তোহফা। প্রত্যেকটার নাম জানতে হবে। গতবার প্রশ্ন আসছে যে কোন শতকের কবি। আচ্ছা, উনি কোন শতকের কবি? দেখো, উনি কখন পদ্মাবতী 1651 সালে রচনা করেছেন। কোন শতকের কবি? 1700 শতকের কবি, তাই না? গতবার প্রশ্ন আসছে, একদম সহজ একটা প্রশ্ন ছিল, তারপরে অনেকে পারে নাই। আচ্ছা, পদ্মাবতী, এটা হচ্ছে তোমার অনেকে সিনেমা দেখছো, তাই না? এটা হচ্ছে হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসির পদমাবত এর অনুকরণে এটা রচিত হয়েছে, এবং 1651 খ্রিস্টাব্দ, যে আমরা বললাম যে মাগন ঠাকুরের আদেশে এই কাব্যটা তিনি রচনা করেছিলেন। এটার প্রধান যে নায়ক নায়িকা, নামগুলো মনে রাখতে হবে, রত্ন সেন এবং পদ্মাবতী। এখানে যে একটা পাখি আছে সেটা হচ্ছে হীরামন পাখি। এছাড়াও আরো কিছু উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে রাঘব চেতন আর হচ্ছে আলাউদ্দিন খিলজি। তাহলে এখানে যেটা করেছি সেটা হচ্ছে আরাকান রাজসভার যে কবিরা আছেন তাদের নাম এবং রচনাগুলো দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট। এই 5-6 লাগবে না, সবাইকে বলে দিচ্ছি। কিন্তু এই 4টা এতক্ষণ পর্যন্ত আসলে এগুলোই পড়িয়েছি, বারবার বলেছি, এই 4টা একসাথে এখান থেকে দেখে নিবা।
দৌলত কাজীর হচ্ছে সতী ময়না লোরচন্দ্রানী প্রথম 2 পর্ব, প্রথম এবং দ্বিতীয়। মর্দন হচ্ছে নাসির নামা, ওনার সম্পর্কে আমরা পড়ি নাই। করিসি মাগুন ঠাকুরের হচ্ছে চন্দ্রাবতী। আলাউল শ্রেষ্ঠ কবি, ওনার হচ্ছে পদ্মাবতী। সাইফুল মুলক বদিউজ্জামান, প্রত্যেকটার নাম জানবে অবশ্যই। আলাউলের সবগুলোর নাম জানতে হবে, সব রচনার নাম জানতে হবে। লোক সাহিত্য, লোকের মুখে মুখে যে সাহিত্য সেটাই হচ্ছে লোক সাহিত্য। লোকের মুখে মুখে যেটা প্রচলিত আসছে, যেটা বলা হয়ে আসছে, যেটা যেমন ধাঁধা, প্রবাদ, ছড়া, গীতিকা, হ্যাঁ, মন্ত্র, এগুলো হচ্ছে মূলত লোক সাহিত্যের অংশ। এবং এগুলো হচ্ছে গ্রাম বাংলা সহজ সরল মানুষ যারা, তাদের মুখে মুখে হচ্ছে এটা প্রচলিত হয়ে আসছে। এবং এখানে মূলত হচ্ছে তোমার গ্রাম বাংলা যে সুখ দুঃখ, আনন্দ বেদনা, এই সবকিছু সামষ্টিক একটা যে অভিজ্ঞতা বা ধ্যান ধারণা, এই বিষয়গুলো হচ্ছে তোমার এই ধাঁধা, ছড়া বা গীতিকার মাধ্যমে সেটা সুন্দরভাবে প্রকাশ পায়। এই লোক সাহিত্যের জনপ্রিয় সংকলন হচ্ছে হারামণি। লোক সাহিত্যের জনপ্রিয় সংকলন হচ্ছে হারামণি। এটা অনেক সময় আসে যে হারামণি কি, এটা হচ্ছে লোক সাহিত্যের জনপ্রিয় সংকলন, এবং এই হারামণি নামটা দিয়েছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখন হচ্ছে গীতিকা, যখন কোন একটা ঘটনা, হ্যাঁ, যখন সঙ্গীত আকারে এটাকে বর্ণনা করা হবে কাহিনী, তো তখন সেটাকে আমরা এক কথায় বলতে পারি গীতিকা। আর তোমার যেটাকে মানে ইংলিশে বলা হয় ব্যালাড। তো গীতিকার সাথে সাধারণত কোনো দুর্ঘটনা বা কোনো বিয়োগান্তক প্রেমের কাহিনী থাকবে, এবং সেটা সুর করে করে, হ্যাঁ, সেটা কি হবে, বর্ণনা করা হবে। এবং এটা কিন্তু সুরের কারণেই এই কাহিনীটা কি প্রাধান্য পাচ্ছে। সবাই মিলে একসাথে বসে গোল হয়ে এই কাহিনীটা কি করা হয়, সুরে সুরে বর্ণনা করা হয়। এবং বাংলাদেশ থেকে যে গীতিকাগুলোকে সংগ্রহ করা হয়েছে, সেখানে মূলত 3 ভাগে ভাগ করতে পারি আমরা। নাথ গীতিকা, সেখানে হচ্ছে তোমার নাথ সম্প্রদায়ের গুরুত্ব, অলৌকিক মহিমা, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে মূল উপজীব্য। এই নাথ গীতিকার মধ্যে আছে ময়নামতির গান, গোবিন্দচন্দ্রের গান, গোপীচন্দ্রের সন্ন্যাস, গোপীচন্দ্রের পাঁচালী, এগুলো। ময়মনসিংহ গীতিকা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। এই গীতিকাগুলোর মধ্যে ময়মনসিংহ গীতিকা হচ্ছে শ্রেষ্ঠ। এর কাহিনীগুলো হচ্ছে প্রেমমূলক ছিল, এবং এখানে মূলত তোমরা যখন নামগুলো দেখবা যে নারী চরিত্রই হচ্ছে এখানে মূলত প্রাধান্য পেয়েছে। এবং এই গীতিকাগুলোর মধ্যে তোমার মহুয়া, মলুয়া, দেওয়ানা মদিনা, এগুলো হচ্ছে শ্রেষ্ঠ। পূর্ববঙ্গ গীতিকা হচ্ছে তোমার ময়মনসিংহ অঞ্চলের কিছু অংশ, যেমন নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, ত্রিপুরা, এই অঞ্চলগুলো থেকে সংগৃহীত হয়েছে। তো এগুলো হচ্ছে যেমন কাফন চোরা, চৌধুরীর লড়াই, হ্যাঁ, কাঞ্চন ময়লা, এগুলো হচ্ছে তোমার পূর্ববঙ্গ গীতিকা। তো আমরা একটু ময়মনসিংহ গীতিকা নিয়ে একটু দেখি। এটা হচ্ছে তোমার ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত 10টা পালা গান এখানে লিপিবদ্ধ করা হয়েছে। তো এখন আসো, অনেক সময় প্রশ্ন থাকে যে এই ময়মনসিংহ গীতিকার যে পালা গানগুলো, এগুলো কে সংগ্রহ করেছে? এইগুলো সংগ্রাহক হচ্ছে তোমার চন্দ্রকুমার দে। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। চন্দ্রকুমার দে হচ্ছে সংগ্রাহক ছিলেন। যদি বলা হয় কে সম্পাদনা করেছেন, চন্দ্রকুমার দে সংগ্রাহক, হ্যাঁ। আর তোমার সম্পাদনা করেছেন হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেন। 1923 থেকে 32 সালের মধ্যে এগুলো সম্পাদনা করেছেন। এবং এই গীতিকা তোমার বিশ্বের প্রায় 23টা ভাষায় তোমার মুদ্রিত হয়েছে। আর আরো অনেক সংগ্রাহক ছিলেন, যেমন জসিমউদ্দিনও কিন্তু প্রচুর তোমরা গান দেখবে, অনেক গান লিখছে, অনেক, হ্যাঁ, তোমার গীতিকা সংগ্রহ করছে, হ্যাঁ, বিহারীলাল সরকার, আশুতোষ চৌধুরী। কিন্তু এখানে উল্লেখযোগ্য ময়মনসিংহ গীতিকার কথা আসলে যার কথা উল্লেখযোগ্য তিনি হচ্ছেন চন্দ্রকুমার দে। খুব খুব সুন্দর, ওনার সম্পর্কে অনেক আর্টিকেল আছে, অনেক সময় পড়লে না খুব মানে খারাপ লাগে। তো দেখো ময়মনসিংহ গীতিকা, এখানে একটু মনে রাখতে হবে যে 10টা পালা, এখানে কিন্তু আমরা একটু আগে বলেছি যেহেতু নারী চরিত্র প্রাধান্য পাচ্ছে, সবগুলো কিন্তু নারীদের নাম, একটা দুইটা ছাড়া। এই দস্যু কেনারামের পালা এটা ছাড়া বাকিগুলো একটু খেয়াল করো। দেওয়ানা মদিনা, মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, জয়চন্দ্র, হ্যাঁ। আচ্ছা, এই যে এই চন্দ্রাবতীকে জানো? এই চন্দ্রাবতী, এটা ওই যে দ্বিজ বংশী দাসের মেয়ে, হ্যাঁ। তো কমলা, দ্বিজ ঈশান, দস্যু কেনারামের পালা, এটাও কে লিখছে? চন্দ্রাবতী, খুব ইম্পর্টেন্ট। দেওয়ান ভাবনা, এগুলো হচ্ছে নামটা জানা যায়নি। রূপবতী, কাজল রেখা, কঙ্কলীলা। এখন আসো প্রশ্নটা কিভাবে আসতে পারে, যে নিচের কোনটি ময়মনসিংহ গীতিকার পালা নয়? যেমন ধরো মহুয়া, মলুয়া, দেওয়ান ভাবনা, ধরো ভেলুয়া, তাহলে কি হবে? ভেলুয়া ময়মনসিংহ গীতিকার পালা নয়। অথবা তোমার এরকম থাকবে, দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে? মনসুর বয়াতি। খুব ইম্পর্টেন্ট, এই স্লাইডটা একটু ভালো করে দেখে ফেলতে হবে, হ্যাঁ। মলুয়া পালাটির রচয়িতা কে? চন্দ্রাবতী। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মলুয়া, দস্যু কেনারামের পালা, এই দুটোই হচ্ছে কে? চন্দ্রাবতী। দেওয়ানা মদিনা কে? মনসুর বয়াতি। দেওয়ান ভাবনা, এই 3টার নাম জানা যায়নি, তোমাদের জন্য একটু সুবিধা হয়েছে। তারপর আসো শায়ের ও কবিওলা।
তোমরা অনেকেই দেখছো তাই না, এই যে তোমার জাতিস্বর সিনেমাটা, তারপরে অনেকে তোমার তারাশঙ্করের কবি উপন্যাসটা পড়ে থাকার কথা অনেকের। হ্যাঁ, তো ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে, মানে যখন 1760 সালে ভারতচন্দ্রের মৃত্যু হয়, এরপর থেকে তোমার ঈশ্বরচন্দ্র গুপ্তের যে সময়টা, হ্যাঁ, মোটামুটি প্রায় 100 বছরের মতো, 1760 থেকে 1860, যে যুগ সন্ধিক্ষণ যেটাকে বলা হয়। তো এই সময় হচ্ছে তোমার কবিয়লা এবং সাহিত্যের অনেক বেশি জনপ্রিয়তা ছিল। তোমার যে কোনো অনুষ্ঠান বলো, হ্যাঁ, যে কোনো কিছুতে তোমার দুই পক্ষ তোমার কবি গানে অংশগ্রহণ করত। এখানে দেখা যেত কি এক পক্ষ আরেক পক্ষকে ধরাশায়ী করতেছে, মানে ওই টান টান উত্তেজনা ওই মুহূর্তে, এগুলোর কিন্তু মানে যদি সাহিত্যিক বিচার বা সাহিত্যিক মূল্য কিন্তু ওই রকম নাই, কারণ এগুলো ওই মুহূর্তে সৃষ্টি, ওই মুহূর্তে হচ্ছে প্রতিপক্ষকে ধরাশায়ী করতেছে, অনেকটা এরকম। হ্যাঁ, তো এই কবিয়লা এবং সাহিত্যের সেই সময় খুব জনপ্রিয়তা আস্তে আস্তে কি বাড়তে থাকে। তো এই 1760 থেকে 1830 সাল পর্যন্ত একদল কবি আবির্ভূত হয়েছিলেন, তারা কবি গান রচনা করতেন, তাদেরকে মূলত কবিওয়ালা বা কবিয়াল বলা হতো। তো এখানে যেটা ইম্পর্টেন্ট, কবি গানের আদি গুরুকে আমরা কিন্তু, তুমি মধ্যযুগের খেয়াল করছো, মানে একই ধরনের রচনা অনেকে বারবার রচনা করতেছে। এখন যেমন মঙ্গল কাব্য, হ্যাঁ, অন্নদামঙ্গল তো ভারতচন্দ্রের, যাই হোক, মনসা মঙ্গল বলো, চণ্ডী মঙ্গল বলো, মানে একই কাব্য বারবার কি অনেকে লিখছেন, একটু ভিন্ন ভাবে ভিন্ন আঙ্গিকে লিখছেন, কিন্তু কাহিনী তো সেই একই। তো এইখানে আমরা সব ক্ষেত্রেই আমরা খেয়াল করছি যে প্রথম কে লিখেছেন, মানে আমাদের পরীক্ষার জন্য এই বিষয়গুলো মূলত ইম্পর্টেন্ট, যে আদি কবিকে, শ্রেষ্ঠ কবিকে। ঠিক এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তোমার কবি গানের যে আদি গুরু, ওনার নাম হচ্ছে গোজলা গুই। এই নামটা একটু মনে রাখতে হবে। তো কবি গানের আসলে কি হয়, একজন প্রধান গায়ক থাকে, যেমন তোমরা দেখছো এই যে জাতিস্বরে অ্যান্টনি ফিরিঙ্গি, তাই না, একজন প্রধান গায়ক থাকবে এবং তার হচ্ছে সহকারী থাকবে। এবং কবির লড়াই হচ্ছে, মানে মূল বিষয় কি, মনোরঞ্জনটাই বিষয় ছিল, বিয়ে বলো, দোল বলো, দুর্গোৎসব বলো। হ্যাঁ, তো এই ধনী ব্যক্তি যারা, তারা কবি গানের আসর বসাতো, চারপাশে সবাই আসতো, হ্যাঁ, একজন আরেকজনকে ধরাশায়ী করে দিতে, এমন ভাবে মানে কবি গানের লড়াই চলতো একটা। তো এই কবিওয়ালারা কবি গান রচনা করতেন। আর এটা তো অলরেডি বললাম গোজলা গুই আদিগুরু। তাহলে আরো কয়েকজন নাম জানতে হবে, সেটা কি কি, ভোলা ময়রা, নিতাই বৈরাগী, রাম বসু, অ্যান্টনি ফিরিঙ্গি। এই অ্যান্টনি ফিরিঙ্গি একবার আসছিল। হ্যাঁ, তাহলে প্রশ্ন থাকতে পারে যে কে কবিওয়ালা নয় বা কবি গানের রচয়িতা নয়, এরকম। এই মানে কবিওয়ালা নয় কে বা শায়ের নয় কে, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। অ্যান্টনি ফিরিঙ্গি তিনি একজন কবিয়াল। ওনার নামটা এই কারণেই গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু পর্তুগিজ ছিলেন, কিন্তু তিনি একজন হিন্দু বিধবাকে বিয়ে করেছিলেন এবং তিনি কিন্তু একাধিক কবির লড়াইয়ে অংশগ্রহণ করতেন, একজন বিদেশি হয়েও। তো ওনার যারা অংশগ্রহণ করতেন, যাদের সাথে, ওই যে একটু আগে আমি যাদের কথা বললাম, ভোলা ময়রা, রাম বসু, হ্যাঁ, এরা হচ্ছে ওনার প্রতিপক্ষ ছিলেন। তো অ্যান্টনি ফিরিঙ্গির নামটা ভালো করে মনে রাখবো। ওনার প্রকৃত নাম হচ্ছে হেন্সম্যান অ্যান্টনি, সবাই বলতো অ্যান্টনি ফিরিঙ্গি। পুঁথি সাহিত্য, আচ্ছা, পুঁথি সাহিত্য হচ্ছে এই যে শায়ের বা কবিওয়ালা যাদের কথা বলছি, তারা হচ্ছে তোমার আরবি, ফার্সি বা হিন্দি, হ্যাঁ, উর্দু, এই সকল ভাষার সংমিশ্রণে তোমার মুসলমানদের ধর্মীয় এবং জাতীয় ঐতিহ্য থেকে বিষয় গ্রহণ করে কিছু কাব্য রচনা করতেন, এবং এগুলো হচ্ছে কলকাতার একটা সস্তা প্রেস থেকে ছাপানো হতো, যার কারণে বলা হতো বটতলার পুঁথি। এগুলো হচ্ছে অনেক, একদম অনেক, মানে সহজে ছাপানো যেত এবং সহজে মানুষের কাছে পৌঁছে যেত। এই মধ্যযুগের দোভাষী পুঁথি সাহিত্যের একটা জনপ্রিয় কাব্য হচ্ছে তোমার আমির হামজা। আমির হামজাটা একটু মনে রাখো, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আমির হামজা, এই আমির হামজা প্রথম হচ্ছে যিনি লিখেন, তিনি হচ্ছেন চট্টগ্রামের একজন কবি, কিন্তু এটা সাধারণত বলা হয় না। ওনার নাম হচ্ছে আব্দুল নবী, এটা সাধারণত কোথাও দেখা যায় না। হ্যাঁ, আব্দুল নবী ওনার নাম। এই আব্দুল নবী হচ্ছে প্রথম আমির হামজা লিখেন, কিন্তু আমির হামজা হচ্ছে তোমার পরবর্তীতে এই ফকির গরিবুল্লাহ মূলত আমির হামজা কাব্য রচনার মাধ্যমে, তিনি পরবর্তীতে আবার রচনা আমির হামজা কাব্যের মাধ্যমে পুঁথি সাহিত্য দ্বারা সূত্রপাত করেন। এই ফকির গরিবুল্লাহ আবার পুরোটা লিখতে পারেন নাই, ফকির গরিবুল্লাহর পরে বাকিটা শেষ করেন হচ্ছে সৈয়দ হামজা। কি নাম? সৈয়দ হামজা। হ্যাঁ, তো নাম যখন আসে মূলত এই দুজনের নামই আসে, সৈয়দ হামজা আর ফকির গরিবুল্লাহ। তাহলে একটু খেয়াল করো, এখানে যে বিষয়টা আমরা মনে রাখবো, যে যদি প্রশ্ন আসে যে আমির হামজা কাব্যের রচয়িতা কে, আমরা প্রথম যার নাম মনে রাখবো তিনি হচ্ছে ফকির গরিবুল্লাহ। আব্দুল নবী দরকার নেই, এটা আসে না। ফকির গরিবুল্লাহ। এখন ফকির গরিবুল্লাহ যদি অপশনে না থাকে, তাহলে আমরা যার নাম দিব সেটা হচ্ছে সৈয়দ হামজা। অথবা দুটোই যদি থাকে, ফকির গরিবুল্লাহ এবং সৈয়দ হামজা দুটোই যদি অপশনে থাকে, তাও আমরা কার নাম দিব? তাও আমরা হচ্ছে ফকির
গরিবুল্লাহর নাম দিব। এখানে মূলত হচ্ছে তোমার আমির হামজা যে, হ্যাঁ, এই আমির হামজার সাথে তোমার ইরানের অধিপতি যে নওশেরওয়ান, তার যে যুদ্ধের কাহিনী, হ্যাঁ, তার সাথে যে বিরোধ, তার সাথে যে সমস্যা, সেই বিষয়টাই হচ্ছে এই পুঁথি সাহিত্যে তুলে ধরা হয়েছে। এবং এটা হচ্ছে তোমার মানে অনেক বেশি প্রচলিত ছিল। এই আমির হামজাটা একটা বিখ্যাত পুঁথি সাহিত্যের একটা জনপ্রিয় কাব্য ছিল। তাহলে আমরা কি কি মনে রাখবো? আমির হামজার লেখক হচ্ছে কে? ফকির গরিবুল্লাহ। আর যদি ফকির গরিবুল্লাহ না থাকে, সৈয়দ হামজা, দুইজন মিলে লিখেছেন। ফকির গরিবুল্লাহ হচ্ছে শেষ করতে পারেন নাই, পরবর্তীতে তোমার এই সৈয়দ হামজা হচ্ছে সেটা শেষ করেন অনেক পরে। ঠিক আছে। নাচ সাহিত্য, আচ্ছা, এখানে কিন্তু আমরা এই তোমার নাচ সাহিত্যের যে উল্লেখযোগ্য কবি, তার মধ্যে কিন্তু শেখ ফয়জুল্লাহকে পাচ্ছি, ভীমসেনকে পাচ্ছি। মূলত নাথ মানে কি? নাথ মানে হচ্ছে প্রভু, এবং নাথ ধর্মের আদিগুরু হচ্ছে শিব। এই শিব হচ্ছেন তোমার হচ্ছে আদিনাথ। তো বাংলা সাহিত্যের মধ্যে যারা মানে মধ্যযুগে যে শিব উপাসক যে সম্প্রদায় ছিল, এই তাদের নাথ ধর্মের কাহিনী অবলম্বনেই মূলত এই নাচ সাহিত্য তোমার রচিত হয়েছে। নাচ সাহিত্যের প্রধান শাখা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ময়নাপতি ও গোপীচন্দ্রের সন্ন্যাস। এবং নাচ সাহিত্যের উল্লেখযোগ্য কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। ওনার যে কাব্য গোরক্ষ বিজয়, সেটা রচয়িতা কে? শেখ ফয়জুল্লাহ। আচ্ছা, এই শেখ ফয়জুল্লাহ আমরা আবার পরবর্তীতে দেখতে পাচ্ছি তিনি মসিয়া সাহিত্য, যেমন জয়নবের চতিশা, হ্যাঁ, এই জয়নবের চতিশা রচয়িতাও কে? শেখ ফয়জুল্লাহ। এটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখবা। আর মর্সিয়া সাহিত্যকে এক ধরনের শোককাব্য। আমরা যখন তোমার হাসান হোসেন অর্থাৎ কারবালার যুদ্ধের যে কাহিনী, সেই কাহিনী নিয়েই যে তোমার কাব্য বলো বা যে রচনাগুলো, সেগুলো হচ্ছে মূলত মর্সিয়া সাহিত্যের অন্তর্ভুক্ত। এই আরবি ভাষা থেকে মূলত এই শব্দটা আসছে, যার অর্থ হচ্ছে শোক প্রকাশ করে। এবং শিয়া মতবাদ প্রসারের কারণেই হচ্ছে এই মর্সিয়া সাহিত্য সৃষ্টির অনুকূল হয়েছে। এই সাহিত্য দ্বারা প্রধান কবি হচ্ছে তোমার শেখ ফয়জুল্লাহ। আর শেখ ফয়জুল্লাহর কাব্যের নাম হচ্ছে জয়নবের চতিশা। এটা খুব ইম্পর্টেন্ট, এই জয়নবের চতিশাও মনে রাখবা। আবার এদিকে গোরক্ষ বিজয় শেখ ফয়জুল্লাহর, এ দুটোই ইম্পর্টেন্ট। এখানে আসো মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক অনেক সময় আসে, এবং এটা এতক্ষণ স্লাইডে আমরা আলাদা আলাদা করে পড়েছি অনেকের নাম। এই স্লাইডে একসাথে আছে, আমরা মনে রাখবো। যেমন দেখো, ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ সগীর রচনা করেন, আমরা পড়েছি গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। তারপর হচ্ছে রামায়ণ, কৃত্তিবাস ওঝা রামায়ণ অনুবাদ করেন জালালউদ্দিন মাহমুদ শাহের সময়। মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় অনুবাদ করেন রুকনউদ্দিন বার্বক শাহের সময়। তারপর তোমার এটা লাগবে না, আলাউদ্দিন হোসেন শাহটা মনে রাখবা। তারপর দেখো, অলরেডি পরাগল খান, সেটা আমরা পড়েছি। তারপর ছুটি খান, সেটাও আমাদের পড়া শেষ। তারপর চণ্ডীমঙ্গল কাব্য তোমার জমিদার রঘুনাথ রায়, এটাও পড়েছি। হ্যাঁ, তারপর নাসিরুদ্দিন নসরত শাহ, তোমার বিদ্যাপতি, শেখ কবির। আচ্ছা, এরপরে আসো করিসি মাগন ঠাকুর, এটা তো অলরেডি পড়েছি। তিনি নিজেও রচনা করেছেন কি? চন্দ্রাবতী, তাই না? চন্দ্রাবতী রচনা করেছেন। আর ওনার আদেশেই হচ্ছে আলাউল কি পদ্মাবতী রচনা করেন। তাহলে এইগুলো মোটামুটি যেগুলো লাল টিক চিহ্ন দিচ্ছি, এবং বিভিন্ন স্লাইডে এগুলো ছিল কোনো না কোনো ভাবে, এগুলো একটু ভালো করে মনে রাখবা। আর কোন কবি কোন শতকের, এই প্রশ্নটা গত বছর আসছে, যেমন মহাকবি আলাউল সম্পর্কে আসছিল যে 17 শতকের কবি। ঠিক আছে, কোন কবি কোন শতকে, যেমন বরুচণ্ডীদাস 14 শতক, কৃত্তিবাস 15 শতক। তাহলে এগুলো আমরা একটু এক পলকে দেখে নিব। অথবা আমরা যখন স্লাইডগুলো পড়েছি তখনও অনেক সময় বলেছি যে কে কোন শতকের কবি। আমরা যদি তোমার সিরিয়ালি মনে রাখি বা সিরিয়ালি পড়ি, তাহলে আমাদের কিছুটা এমনিতেই মনে থাকবে। এতটুকু হচ্ছে আমাদের আজকের মানে মধ্যযুগের আলোচনা। এবং গত ক্লাস থেকে এই পর্যন্ত মোটামুটি পরীক্ষার জন্য যতটুকু দরকার, ঠিক ততটুকুই হচ্ছে আলোচনা করা হয়েছে।